প্রিয় সুধী, আপনারা যে যেখান থেকেই আমাদের আয়োজন চিন্তার নাভি পর্ব ৭ দেখছেন, সকলকেই প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। এবং আমাদের সাথে আজকে আমার খুবই প্রিয় মানুষ এবং আপনাদের অনেকেরই পরিচিত একজন কবি, প্রাবন্ধিক, গল্পকার এবং সুচিন্তক বলা যেতে পারে, একজন সংস্কৃত জন, সংস্কৃতির সাথে যে আষ্ঠে পৃষ্ঠে বাঁধা পড়ে থাকে সেরকম একজন মানুষকে নিয়ে এসেছি, যিনি চাষা হাবিব, যিনি নিজেকে আপদমস্তক একজন চাষা ভাবেন। এই ভাবনাটা আমাকে সবচেয়ে বেশি খুবই ভালো লাগায়, দোলা দেয়। তো যাই হোক, আমরা আমাদের আজকের প্রিয় অতিথি তার কাছ থেকে তার শুভেচ্ছা বিনিময় এবং তার মূল্যবান কথা শুনবো। তার আগে প্রথমে আমরা একটু কুশল বিনিময় করে আসি। আজকে শ্রোতা দর্শকদের উদ্দেশ্যে আপনি কুশল বিনিময় করুন। ধন্যবাদ তানজিৎ, সৌরভ। আমার অত্যন্ত প্রিয় একজন ছোট ভাই এবং সে ভালো মানের একজন কবিও বটে, ভালো সঞ্চালক। এবং আমি এটুকু বলতে পারি যে তরুণ প্রজন্মের টকবগে একজন যুবক। তো তার আমন্ত্রণেই আজকের এই দুপুর রাতের চিন্তার নাভি ৭ প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই জন্য তানজিলকে ধন্যবাদ, সঙ্গে যারা দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ। আসলেই এটা একটা সৌভাগ্যের বিষয় যে কবি এবং সাধারণত কবিদেরকে নিয়ে সেভাবে কেউ ডাকে না, একান্তই কবিদেরকে নিয়ে কথা বলা হয় না, হয়তোবা অন্য কোনো অনুষ্ঠানে বিভিন্ন আঙ্গিকে কবিদেরকে আনা হয়। তো এখানে সৌরভ একদম ব্যতিক্রম, সে কবিদেরকে নিয়ে, তার নামটাই চমৎকার, চিন্তার নাভি। এবং আমি আজকে এই নামটার সূত্র ধরে একটা ছোট্ট একটা কবিতাও আমি আমার পেজে পোস্ট করেছি, হয়তোবা সময় হলে সেটা পড়ে শোনাবো। সৌরভ। আচ্ছা, যাই হোক, আমরা কুশল বিনিময় পর্বটা সেরে আসলাম। আমরা প্রথমেই কবির একদম শুরুর জীবনে চলে যেতে চাই, একদম কৈশোর থেকে শুরু করব। ১ ঘন্টায় যদিও একটা মানুষের সম্পূর্ণটা তুলে ধরা সম্ভব নয়, তবে আমরা সারাংশটা তুলে আনবার চেষ্টা করব আজকের আমাদের চিন্তার নাভি চাষা হাবিব। তো তার নাভিমূলকে উদ্ধার করার দায়িত্ব নিয়েছি, জানি না কতদূর পারবো, তবে তার সবকিছু সারাংশ তুলে আনার চেষ্টা করব। আপনার শৈশবে একটু চলে যেতে চাই, আপনার শৈশবের ছোট করে স্মৃতিচারণটা আমরা শুনতে চাই। আসলে আমার জন্ম, বেড়ে ওঠা দুটোই একবারে গ্রামে, বলা যায় যে প্রান্তিক পর্যায় থেকেই আমি এসেছি। সেই জন্যই হয়তোবা চাষা নামটা আমার নামের আগে যুক্ত হওয়ার পিছনে এটাও একটা কারণ। সেই শৈশবটা ছিল একেবারেই দুরন্তপনা, গ্রামে মুক্ত পরিবেশে বড় হয়েছি। বলা যায় যে সত্যিকার অর্থেই গ্রামের ছেলেমেয়েরা যেভাবে বড় হয় সেই ন্যাংটা কাল থেকেই বলতে পারি। এরপরেই এসএসসি পাশ করেই লেখাপড়ার তাগিদে চট্টগ্রামে আসা। তাই এক কথায় বলতে পারে যে শৈশবটা সত্যি দুরন্তপনায় কেটেছে। একেবারেই একদম মাটির সঙ্গেই, মাটির ঘ্রাণেই বড় হয়েছে। বলা যেতে পারে যে মাটির পুত্রই এই অবস্থা থেকে এসেছি। তাই আমি সবাইকে বলি, অনেকেই আমাকে প্রশ্ন করে যে আপনি নামটা চাষা এসেছে কেন। যদিও চাষা একটা শ্লেষাত্মক শব্দ এবং সাধারণত খুব নেতিবাচক অর্থেই ব্যবহার করা হয়, এবং ভদ্রলোকেরা অন্য কাউকে কটাক্ষ করতে বা বকা দিতে এই শব্দটা ব্যবহার করে, চাষা কোথাকার, গেঁয়ো কোথাকার, এই অর্থে চাষা শব্দটা ব্যবহার হয়, এবং মধ্যযুগের সাহিত্যের মধ্যেও আমরা এই চাষার প্রয়োগ দেখেছি। তো যাই হোক, কৈশোরটা যদি বলি, শৈশব কৈশোর দুটো সময় গ্রামেই কেটেছে, গ্রামের মাটিতেই বড় হয়েছি। অনেকটা বুঝতে শিখেছি শহরে আসার পরে। সৌরভ। সৌরভ শুনছো? জি, আমি শুনতে পাচ্ছি। ধন্যবাদ। আমরা আপনার শৈশব থেকে একটু ঘুরে এলাম। আলোকপাত আসলে কবিদের শৈশব বোধহয় একটু দুরন্তপনায় কাটে। এরকম একটা ব্যাপার। হ্যাঁ, যাই হোক, সেই সময়টা এটা দুরন্তপনায় ছিল। জি, দুরন্তপনায় ছিল। যাই হোক, আমি হচ্ছে ফাঁকে কিছু টেকনিক্যাল বিষয় থাকে, এজন্য মাঝে, মাঝে একটু ক্যামেরাটা অফ করে আচ্ছা, এই কাজগুলো একাই সামলাতে হয়তো। এটা আচ্ছা। শ্রোতা দর্শক এবং আমার যে আজকের অতিথি, আমার প্রিয় মানুষ চাষা ভাই, চাষা হাবিব ভাই, সেও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। তো যাই হোক, আমরা তার শৈশব কৈশোর নিয়ে মোটামুটি একটা ধারণা পেলাম।
আমরা এবার বোধহয় আর একটু সামনের দিকে যাই, যেহেতু কৈশোরে বা শৈশবে আছি। আপনার এই যে সাহিত্য প্রেম, কবিতা প্রেম বা সাহিত্য প্রেম কোনটা থেকে অনুপ্রাণিত প্রথমে হয়েছিলেন বা কিভাবে শুরু হয়েছিল, এটা যদি আমাদেরকে একটু জানাতেন। হ্যাঁ, একটু বলি আসলে। আমি ছোটবেলা থেকে একটু ভাবুক প্রকৃতির ছিলাম, একটা ভাবনার জগতে ছিলাম। আর একটা বিষয় ছিল যে আমাদের গ্রামের আশেপাশে বিভিন্ন জায়গায়, বিশেষ করে এই যে দুর্গা পূজা উপলক্ষে 14 দিন ব্যাপী যাত্রাপালা বা মঞ্চ নাটকের আয়োজন হতো, কবির গান হতো। এই বিষয়গুলো আমাকে খুব টানতো। এবং আমাদের গ্রামে আমার চাচা, আমার একজন জ্যাঠা, এনাদের একটা গানের দল ছিল। এবং বিশেষ করে এই যে শীতকাল আসলেই বা গরমের সময়, এই সন্ধ্যা হলেই তারা ঢোল ঢাকন নিয়ে বসে যেত, চলতো। তো এই বিষয়গুলো আমাকে খুব টানতো। তো অসম্ভব একটা ভালো লাগা ছিল যে এই বাউল মানে কি বলে যে এই গানগুলো ভিতরে আমি যেন প্রাণ খুঁজে পেতাম। এরপরে যখন প্রাইমারি পাশ করলাম, 6-এ ভর্তি হওয়ার পরেই আমার একজন শিক্ষক, বলা যায় যে তার হাত ধরেই লেখালেখির আগ্রহটা জন্মালো। ইনি ইংরেজি পড়াতেন আমাদেরকে। তো উনি হঠাৎ করে বললেন যে, এই তোমরা প্রতিদিন ডায়েরি লিখে নিয়ে আসবে। তো আমি কি করলাম, আমি ইংরেজিতে ডায়েরিতে লিখতাম, যা পারতাম লিখতাম। তো ওনাকে মাঝে মধ্যে দেখাতাম, উনি আবার আমার সম্পর্কে দাদাও হতেন। তো মাঝে মাঝে দাদাও বলতাম, বলছে শোন, এই যে ভুল লিখতেছিস তুই, এই লেখাটাই তোকে একদিন কাজে লাগাবে, তুই লিখতে থাক। এরপরে এই সময় আমাদের একজন নতুন স্কুলে বিএসসি শিক্ষক আসেন, হান্নান স্যার, তার কথা না বললেই নয়। এই স্যার এসে উনি আমাদের বাড়িতেই থাকতেন। তো সেই সময় গ্রামে এইরকম একটা অবস্থা ছিল যে উনি আমাদের বাড়িতে খেতেন, আমাদের বাড়িতেই থাকতেন। আর স্যারের একটা ট্রাঙ্ক ছিল, এক ট্রাঙ্ক ভর্তি বই ছিল। তো এই বইগুলো আমি প্রায় পড়তাম। মামা বলতাম আমরা স্যারকে, যেহেতু উনি আমার মাকে আপা বলতেন। তো এই মামা বলতাম, আবার স্কুলে গিয়ে স্যার। এই তখন কত বয়স আর কত হবে, ক্লাস 6-এ পড়ি, 11-12 বছর বয়স। এই সময়ে আমি শরৎ সমগ্র, রবীন্দ্র সমগ্র, অলমোস্ট শিশুদের উপযোগী বইগুলো প্রায় প্রচুর বই ওই সময় পড়া হয়ে যায়। এর সূত্র ধরে আমাদের স্কুল লাইব্রেরি ছিল। এই মামা, এই স্যার, উনি এই বইগুলো পড়ার প্রতি আরো আকৃষ্ট করলেন। তখন ছোটদের বিজ্ঞান, ছোটদের মজার কথা, ছোটদের গণিত, ছোটদের রাজনীতি, নিহারঞ্জন রায়ের এরকম এই যে শুরু হলো। আর ওই তখন থেকেই শুরু, বলা যায় 6-7 থেকেই আমার লেখালেখিটা শুরু। এটা আস্তে আস্তে করেই বেড়েছে। আমি যখন 8-এ পড়ি, তখন আমার একটা কবিতা মাদারীপুর থেকে এটা একটা পত্রিকায় বের হয় প্রথম। মানে আরো আগ্রহটা বেড়ে যায় সেখান থেকে। তো সেই কবিতাটার শিরোনাম আমার ছিল স্বাধীনতা, সম্ভবত। কিন্তু দুর্ভাগ্যবশত যে এই বাহ! কবিতাটা আমার কাছে নেই, এই কবিতার কোনো কপি আমার কাছে নেই, আমি আর উদ্ধার করতে পারিনি। আহা! এটা ছিল আমার প্রথম আহারে! সেই কবিতা। প্রথম লেখাটা আসলে কিভাবে যেন হারিয়ে গেল। এটা একটা বিষয় ছিল। এরপরে হ্যাঁ। 9-10 পাশ করা, আমাদের ক্লাস 10-এ যখন উঠলাম, যেহেতু আমি ক্লাস ক্যাপ্টেন ছিলাম, ফলে স্কুলে আমাদের সাংস্কৃতিক একটা পরিমণ্ডল ছিল। স্কুলে হুম, আহ, আহ, সাপ্তাহিক আমাদের বিচিত্রা অনুষ্ঠান হতো। বৃহস্পতিবার করে বিচিত্রা অনুষ্ঠান, হাফ স্কুল শেষ হলে বিচিত্রা অনুষ্ঠানটা শুরু হতো। তখন এই বিচিত্রা অনুষ্ঠানটাতেই কিছু না কিছু করা হতোই। এবং আমার মনে আছে আমি তখন একটা মঞ্চ নাটক করলাম। মঞ্চ নাটকে স্কুলে প্রথম করা। এরপরে সিক্সের শেষের দিকে বার্ষিক পরীক্ষা দিব, সেই সময় আমাদের ওই অঞ্চল, আমাদের এলাকাতে, আমাদের পাশে একটা বৃহত্তর হাট আছে, আটপুকুর হাট হুম, বলা হুম, হয়। হুম, পরবর্তীতে আমি আটপুকুর হাট গবেষণা নিয়ে কাজ করেছি। যাই হোক, এই আটপুকুর হাটে আমাদের এই শীতকালে, শীত উৎসবকে মাথায় রেখে, নবান্ন উৎসবকে মাথায় রেখে আহ যাত্রাপালা হতো। তো একটা আচ্ছা। যাত্রাপালা হবে। তো সেখানে সমাজ নামে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সমাজ যাত্রাপালাটা হবে। তো এখানে একটা ছোট ক্যারেক্টার, ছোট শিশুর একটা ক্যারেক্টার ছিল। এই 6-7-এ আচ্ছা, আচ্ছা। পড়ে এরকম একটা শিশু ক্যারেক্টার ছিল। হুম, তো হুম, হুম, ওরা কাউকে খুঁজে পাচ্ছিল না। তা হুম, হুম, হুম। ওই ওই যাত্রা দলের আবার যিনি মাস্টার ছিলেন, তিনি আবার আমার সম্পর্কে ভাই হচ্ছেন। তো উনি হঠাৎ করে আমাকে আচ্ছা। বলতেছে, হাবিব তুমি কি এই কাজটা করতে পারবা, করবা আমাদের সাথে? আমরা তো এটা পাচ্ছি না, একজনকে নিয়েছিলাম, তাকে দিয়ে হচ্ছে না। কারণ খুব মেইন রোল ছিল সেটাই, কারণ এই বাচ্চাটাকে কেন্দ্র করে আচ্ছা। পুরো আহ ঘটনাটা এগিয়ে যায় আর কি। তো এই সূত্রেই আমি তখন যুক্ত হলাম। মজা, আমার খুব একটা ইন্টারেস্টিং একটা বিষয়, জীবনের প্রথম মঞ্চে ওটা। 1-2 নম্বর হচ্ছে আমাদের সাথে যে নারী চরিত্রগুলো যারা ছিল, তারা সবাই প্রফেশনাল অভিনেত্রী ছিল, তাদেরকে হায়ার করে আনা হয়েছিল।
এই প্রফেশনাল অভিনেত্রীদের সাথে আহ অভিনয় করব, বিষয়টা মানে সত্যি অন্যরকম ছিল। আর আমি যে অভিনয় করছি এটা কেউ জানতো না, এটা একটু হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সিক্রেট, এটা একটা প্রথম সিক্রেট রাখানো। প্রথম যে একটা শঙ্কা বা একটা ভীতি কাজ করে সেটা আর কি হ্যাঁ, ছিল সেই সময়। এটা ছিল। আর একটা ছিল যে কাউকে বলা হয়নি, এটা অনেকটা টপ সিক্রেটের ব্যাপারের মতো ছিল। এবং মজার হুম। ব্যাপার, ওই দিনেই আবার আমাদের বার্ষিক পরীক্ষা চলছে। তো পরের দিন সকালে আচ্ছা, পরীক্ষা। আচ্ছা। তা আমি বললাম যে ভাই, তোর আবার পরীক্ষা নিয়ে চিন্তা কিসের, তুই পাবি, চিন্তা করার দরকার নেই। তো আমি বললাম হুম, তাহলে হুম, আমি হুম। কখন যাব? তুই তাহলে 10টা পর্যন্ত পড়ে 10টার পর আসবি, কারণ আমাদের অনুষ্ঠান শুরু আচ্ছা। হতে হতে 11টা, 11:30 হবে, রাতেই সাধারণত হতো আর কি। তো হ্যাঁ, সেই অনুষ্ঠানে আমি গিয়ে তো তাজ্জব দেখি যে মানে কমপক্ষে হলো 20 থেকে 30 হাজার মানুষ, মানে লোকে হায়, হায়! লোকারণ্য, বিরাট ব্যাপার। এ এইরকম তো একটা হাঁটু স্টেজের কাঁপার মতো উপর, একটা ব্যাপার। একটা হাঁটু হ্যাঁ, কাঁপার হ্যাঁ, মতো এরকম একটা স্টেজে আমি অভিনয় করবো। তো যাই হোক, আমাকে হ্যাঁ। সাজানো হলো, মেকআপ দেওয়া হলো। এবং আমি প্রথমে আমাকে একটা কথা বলেছিল যে তুমি মঞ্চে উঠে কখনো কাছের মানুষের দিকে তাকাবে না, সবসময় দূরে আচ্ছা। কিছু টেকনিক শিখে দেওয়া হয়েছিল। দূরের যাই অডিয়েন্স, হোক, হ্যাঁ, যে হ্যাঁ দূরের অডিয়েন্স, অডিয়েন্স যাই হোক, দেখবে। তো আহ, এই আমি যাচ্ছি, দেখি রাস্তায় বাম পাশে আমার মা, আমার বোন, আমার বাবা দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে বসে তারা অনুষ্ঠান দেখতে গিয়েছে। এটা তো আরো ভয়ের হুম। কারণ হয়ে দাঁড়ালো আমার জন্য। আরো ভয়ের এরপরে কারণ। আমি হ্যাঁ, হ্যাঁ। আরো ভয়ের কারণ, এরপর যখন আমি মঞ্চে উঠলাম, উঠে দেখি যে মঞ্চের সামনে, ডান পাশে, বাম পাশে সব সবে আমাদের মানে পরিচিত মানুষজন। তো যাই পরিচিত, হোক, সবাই পরিচিত হ্যাঁ, মানুষ। মানে শুরু হয়ে গেল। তো প্রথমে একটু ভয় লাগলো, পরে আমি একদম স্বাভাবিকভাবেই চেষ্টা করেছিলাম। এবং খুব তুমুল একটা করতালি পাই আমি দর্শকদের কাছ থেকে। তো এই যে বিষয়গুলো, এই সবগুলো বিষয় আসলে আমার মনে হয় মানুষ জগৎটা তৈরি করেছিল। মানে এরপরে সাহিত্য সংস্কৃতিতে আসবার জন্য আহ, অনুপ্রেরণা আর আর কি জুগিয়েছে। অনুপ্রম এরপরে আরো একটা মজার ব্যাপার না বললে নয়। হ্যাঁ, আমি হ্যাঁ, অবশ্যই যখন বলুন, বলুন। এসএসসি পরীক্ষা যখন দিলাম, পরীক্ষা দেওয়ার পর আহ, তখন বলা হলো যে ওই আমাদের গ্রামে একটা তাবলিগ জামাত থেকে জামাত এসেছে, 1 বছরের জামাত এসেছে। তো যেহেতু পরীক্ষা শেষ হয়েছে, স্বভাবতই আমি তখন ওই আমার আব্বা বললো যে ঠিক আছে একটু জামাতে যাও, যা ঘুরে এসো। এবং জামাতের লোকেরা, যিনি আমির সাহেব ছিলেন, উনি একজন ইঞ্জিনিয়ার মানুষ ছিলেন, খুব বিদগ্ধ মানুষ ছিলেন, বলছে হাবিব তুমি তো আমাদের সঙ্গে আছো, তো আমাদের সঙ্গে একটু সময় দাও। তো আমি সেই জামাতের সঙ্গে আহ ঘুরলাম এবং 10 দিন ছিলাম। হঠাৎ করে আমাদের সেই সময় আমাদের পার্শ্ববর্তী থানা, ফুলবাড়ি থানার পাশে বিরামপুর থানা, সেই বিরামপুর থানাতেই তাবলিগ জামাতের একটা ইজতেমা হয়। এবং সেখানে প্রায় 1.5 লক্ষ লক্ষাধিক মানুষ উপস্থিত ছিল জামাতে। তো এই জামাতে গিয়ে আমাকে সেই জামাতে, সেই ইসলামী জলসার মজলিসে আমাকে একদম জোব্বা পরিয়ে আমার সেই হুজুর আমাকে মঞ্চে তুলে দেন। বলেন যে হাবিব, তুমি এখানে এটা আজকে ইসলামী বয়ান করবে। তো এই একটা ভীতি কাজ করতো যে আমি কি করব না করব। তো আমি সেখানে উঠে যে সেই তাবলিগ জামাতের 6 নম্বর যেটাকে বলা হয়, এই 6 নম্বরটা আমি আধা ঘন্টার একটা চমৎকার বক্তব্য দেওয়ার চেষ্টা করেছিলাম। এবং পরে দেখলাম যে একজন আমাদের আমাদের সাউথ আফ্রিকা থেকে একটা জামাতের একজন ভদ্রলোক, বড় মানুষ, একজন হুম। হুজুর, উনি এসে আমাকে জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরে তো আমাকে একদম আচ্ছা। গালে মুখে চুমু খেয়ে আমাকে কিন্তু জুব্বা পরানো হয়েছে মাথায়, মানে আমি টোটালি একটু মাওলানা হয়েছে আর কি। তো আচ্ছা, আচ্ছা। এই এই আমার জীবনে এই ঘটনাটাও আমার যে এই কথা বলার যে বিষয়টা, মানে কথা বলতে পারা, শিখার যে জায়গাটা, এখানেও একটা তৈরি হয়েছিল। এই যে ভীতি কেটে গেল, এরপর আর মানে আর এরপরে কোনো থামার দরকার প্রয়োজন পড়েনি। আর মানে আর আর প্রয়োজন পড়েনি। এই দুটো ঘটনা আমার জীবনে, প্রতিবন্ধকতা আর হয়নি। হ্যাঁ, এই দুটো বিষয় আমার জীবনে মানে মোড় ঘুরিয়ে দিয়েছিল। এরপরে আচ্ছা, সেই আচ্ছা। অনুষ্ঠানটা করে আসার পর হুজুর আমাকে নিয়ে বাড়িতে আসলেন। আসার পর আমাদের গ্রামের যে মসজিদ ছিল, সেই পুরাতন মসজিদে, তখন হুজুর বললো যে আজকে মসজিদে তুমি খুতবা দিবা। আচ্ছা, আচ্ছা, তা আচ্ছা। এটা আমার জন্য আরো চ্যালেঞ্জিং ছিল। ওটা ছিল বাইরের মানুষ, হ্যাঁ, হ্যাঁ। এখানে তো সব নিজের মানুষ। তো নিজের আমি মানুষ। ভুল হইলেই সেখানে মানে পাড়া শুদ্ধ লোক সব বলবে যে মানে তুই এটা পারিসনি, এটা করিসনি। এটা একটা লজ্জাজনক এটা ব্যাপার। আর আমি তো তখন সদ্য এসএসসি পরীক্ষা দিয়েছি, ছোট মানুষ, খুব বেশি বড় মানুষ না। জি, জি। কিশোর, যাই হোক, তখন কিশোর। কিশোর, যাই হোক, সেই গ্রামের মসজিদে আমাকে এই খুতবা দিতে হলো। জীবনে প্রথম খুতবা দিলাম আমি, তাও প্রায় পঁয়তাল্লিশ আচ্ছা। মিনিট এবং এই খুতবা ওরে দিতে বাবা! গিয়ে হ্যাঁ। 45 মিনিটের বিভিন্ন বক্তব্য, বিভিন্ন বিষয় আমাকে উপস্থাপন করতে হয়েছিল। এবং এই 3টা ঘটনা এবং স্কুলের বিষয়গুলো, এই 4টে বিষয় আমাকে আমার জীবনের যে চিন্তার জগৎটাকে ঘুরিয়ে দিয়েছিল। বলা যেতে পারে যে
বা ভাবনা শিল্প বা সাহিত্যের প্রতি আগ্রহী আরো বেশি বা ভাবনার জায়গাটা তৈরি করেছিল। তৈরি করেছিল। এরপরে আমি যখন চট্টগ্রামে চলে গেলাম, চট্টগ্রামে ইন্টারমিডিয়েট চট্টগ্রামে করেছি, গ্রাজুয়েশন করেছি, আচ্ছা মাস্টার্স করেছি আমার চট্টগ্রামে। তো সেখানে আচ্ছা গিয়ে আমি আমার সেই কলেজে বিখ্যাত ফেরদৌসী আলিম আরা লেখিকাকে পেলাম। উনি আমাদের বাংলা ক্লাস আচ্ছা করেন। তো উনি এত চমৎকার ভাবে কথা বলতেন, এবং শঙ্কর সওজাল তখন ওখানে চাকরি করতেন, পরে ঢাকায় চলে এসেছিলেন, এনাকেও আমি আচ্ছা পেয়েছিলাম। মানে এই দুজন মানুষের আরো ক্লাস আমাকে আরো বেশি অনুপ্রাণিত করে, এবং চমৎকার একটা বিষয় ছিল। এরপরে আরেকজনকে পেয়েছিলাম, উনি গত হয়েছেন আমার সেই মিস্ট্রেস, উনি আহ, আমাদের জাতীয় অধ্যাপক নুরুল হক স্যারের, ডাক্তার নুরুল হক স্যারের মেয়ে ছিলেন। উনিও চমৎকার আচ্ছা ভাবে, উনি একজন লেখক ছিলেন, লেখিকা ছিলেন, এবং চট্টগ্রামে খুব তখনকার স্বনামধন্য লেখিকা ছিলেন। যে 4-5 জন আচ্ছা লেখিকা ছিলেন, তার মধ্যে এনারা 2-3 জন ছিলেন। এই 2-3 জনকে আমি আমার সামনে শিক্ষক হিসেবে পেয়েছি। এরপরে আচ্ছা আচ্ছা আব্দুল্লাহ আবু সাইদ স্যারকে পেলাম, আর শিক্ষক হিসেবে বাহ, পাইনি। তবে আমি বিশ্ব সাহিত্য কেন্দ্রের সঙ্গে পথ যখন যুক্ত হয়ে যাই, প্রদর্শক হিসাবে পেয়েছি। তখন ওনাকে আমি আমার পথ প্রদর্শক হিসেবে পেলাম, এবং ওনার অনেকগুলো লেকচার পেয়েছি আমি। এরপরে আচ্ছা আচ্ছা হ্যাঁ আমার আর একজন স্যারের কথা না বললেই নয়, আমার স্কুলেরই স্যার, আবুল বাশার স্যার। এই বাশার স্যার ছিলেন যে বিশেষ করে বই পড়ার প্রতি যে আগ্রহ সৃষ্টির যে বিষয়টা, হান্নান স্যার এবং বাশার স্যারাই আমার মধ্যে তৈরি করে দিয়েছিলেন। এই বাশার স্যার ছিলেন একদম গ্রামের একজন শিক্ষক, কিন্তু উনি সেই সময় দেখতাম যে উনি বিবিসি রেডিওতে, তখন তো টেলিভিশন ছিল না, তখন হুম টেলিভিশন এইভাবে এই অর্থে গ্রামে আসেনি। আমাদের পুরো ইউনিয়নের হুম মধ্যে একটা টেলিভিশন ছিল। আমার মনে হুম আছে হুম, 86 সালে বিশ্বকাপ দেখতে গিয়েছিলাম গ্রাম থেকে অনেক দূরে, তখন আমি 8-9 বছরের শিশু। এরপরে 90-এর বিশ্বকাপটা ভালোভাবে দেখেছি। এই হুম, 90 সালের পরে আমাদের গ্রামে টেলিভিশন আছে। যাই হোক, এই আচ্ছা সময়টাতে আমি স্যারকে দেখতাম যে উনি বিবিসি রেডিও, ভয়েস অফ আমেরিকা, হুম ডয়েস অল, এই চ্যানেলগুলো উনি রেগুলার শুনতেন, এবং এসে আমাদের ক্লাসে উনি এই এই ইন্সপিরেশন মূলক বক্তব্যগুলো দিতেন। ফলে এই বই পড়া এবং স্পিচ জানার গুলো প্রতি যে দিতেন। আগ্রহ, হুম হুম, এক্স্যাক্টলি, এবং এই যে জানার প্রতি যে আগ্রহ তৈরি হলো এই বাসার স্যারের হাত। এরপরে এই যে বিভিন্ন, আচ্ছা আচ্ছা, মানে আমার একটা সৌভাগ্য মানে এই বলা যায়, কারণ বিভিন্ন খুব সংযোগ যে হচ্ছে বিভিন্ন তত্ত্বীয় পারফর্মিং কথা বলার ব্যাপার এবং নতুন নতুন যে এই যে কি বলে জ্ঞানের সাগরদের সাথে দেখা হচ্ছে বা জ্ঞানী এটাই মানুষদের সাথে দেখা হচ্ছে, এই যে ছোঁয়া খাওয়া মেলামেশার যে ওই যে বললে না একটা কথা আছে যে স্বর্গদোষে লোহা ভাসে আর সঙ্গদোষে, সেটাই সেটাই, তো সঙ্গর হ্যাঁ সেটাই, উপরে অনেকটা ডিপেন্ড করে। যাই হোক, এ স্মৃতিচারণ আমরা বিষয়। অনেকক্ষণ শুনলাম। আমরা এখন আছি একটু না বললে নয় 17 মিনিট 41 সেকেন্ডে আপনাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য। আমাদের কিন্তু অনেক বিষয় বাকি রয়েছে। আমরা স্মৃতি জি, বোধহয় আজকে এই পর্যন্ত শুনি। আমরা এবার একটু তত্ত্বীয় বিষয়ে যাই। কারণ আপনার কাছ থেকে আজকে বা অনেক কিছু একটু জানতে চাই বা জানাতে চাই বা আপনাকে দিয়ে বলাতে চাই, যেটাই বলেন। ঠিক আচ্ছা। আছে, বাংলা সাহিত্যের, বাংলা সাহিত্য সংস্কৃতির বাঁক বদল বা বাঁক বদল এই যে বিষয়টা, এটাকে আপনি কিভাবে দেখেন আমাদের সাথে একটু শেয়ার করুন। এটা চমৎকার একটা বিষয়। আসলে এই জায়গাটা এত এত ব্যাপক যে অল্প কথায় বলাও মুশকিল। তবে এ প্রসঙ্গে একটা কথা না বললেই নয় যে আমার যখন প্রথম কাব্যগ্রন্থটা প্রকাশ হয়েছিল, তখন আমি ডক্টর মাহবুবুল হক স্যারের কাছে আমার এই বইটা দিয়েছিলাম। মাহবুবুল হক স্যার, আনিসুজ্জামান স্যার, এনাদের এনাদের আশীর্বাদ আমি পেয়েছি। তো আমার কাছে যেটা মনে হয় যে বাংলা সাহিত্যের যদি ইতিহাসের দিকে আমরা একটু অল্প করে পিছন ফিরে তাকাই, তাহলে দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল। একটা হলো 1206 সালে, যখন এই বাংলাদেশে ইসলাম ধর্ম মুসলমানদের যখন আগমন ঘটলো। এই 1206 সালের আগ পর্যন্ত আমাদের সাহিত্যের যে স্রোতধারা একরকম ছিল, এরপরে এসে আমাদের সাহিত্যের স্রোতধারাটা চেঞ্জ হয়ে যায়। একটু পিছন ফিরে না তাকালে নয়, যে আমরা যদি দেখি যে আহ খ্রিস্টপূর্ব 600 সালে দিকে আমাদের গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্ম আমাদের এই অঞ্চলে প্রভাব বিস্তার করে, এবং আমার দীর্ঘদিন প্রায় 600-700 বছর বৌদ্ধ আমরা, বাংলার মানুষরা বলা যায় যে বৌদ্ধই ছিলাম আমরা। তো এই সময়ের যে সাহিত্য, সেই সাহিত্যের যে আহ মূলত ত্রিপিটক, সংস্কৃত থেকে একটা পার্ট যে ত্রিপিটক আসলো, এবং পরবর্তীতে ত্রিপিটক থেকেই আমাদের যে আমরা যদি দেখি যে চর্যাপদ 800 সালের দিকে যে আবিষ্কার, সেই চর্যাপদের যে চর্যাগুলো লেখা হলো, তাহলে মূলত দেখা যায় যে আমাদের সংস্কৃত সাহিত্য থেকে হাঁটি হাঁটি পা পা করে বাংলা সাহিত্যের যে বিকাশ ঘটছে, সেটা পিছন ফিরে তাকাতে গেলে আসলে ইন্ডো ইউরোপিয়ান ভাষা পর্যন্ত যেতে হয়। তো আমি ওইদিকে যাচ্ছি না। এই 800 সালের পর এসে
800 থেকে 1000 এই সময়টা এসে আমাদের যে আধুনিক আমাদের যে বাংলা ভাষা বা বাংলা সাহিত্যের যে বিষয়টা সেটা সূত্রপাত ঘটে। এরপর যখন মুসলমানরা আসলেন, মুসলমানদের সঙ্গে আহ ফার্সি, আরবি বিভিন্ন ভাষার সঙ্গে সংমিশ্রণ ঘটলো এবং তখন আমাদের সাথে যে আহ বহির্বিশ্বের সাহিত্যের যোগসূত্র ঘটে। এবং এই যদি বাংলা সাহিত্যকে আমরা মোটামুটি 3টা যুগে ভাগ করেছি, প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। এই মধ্যযুগে এসে আহ বিশেষ করে 1400 সালের 1400 মানে 15 শতকের যেটাকে বলি আমরা, 1400 সালের পর এসে বাংলা সাহিত্যের একটা আমূল পরিবর্তন ঘটে। সেখানে শ্রী শ্রী চৈতন্যদেব, তারপরে আমাদের আরো যারা আছেন তাদের হাত দিয়ে নতুন বাংলা সাহিত্যের একটা যোগসূত্র ঘটে। এর ধারাবাহিকতায় সেই সাহিত্যই আধুনিক যুগে এসে রবীন্দ্রনাথের হাত দিয়ে বাংলা সাহিত্য আজকে এই আধুনিকতম সংস্করণে এসে পৌঁছে। তাহলে আসলে এই বিষয়টা এত মানে ব্যাপক একটা বিষয় যে অল্প কথাতেই এই বিষয়গুলোকে উপস্থাপন করা কঠিন, শেষ করা কঠিন হয়ে যায়। তবে আমি একটু যুক্ত করতে চাই আপনার বলার সুবিধার্থে, যেহেতু আপনি রবীন্দ্রনাথ পর্যন্ত চলে এসেছেন আধুনিক, তো এখন বর্তমান সময়ে যে শব্দটা সাহিত্যে প্রচন্ড পরিমাণে ঘোরাফেরা করছে এবং যেটা আসলে ভাবনারও বিষয় বা যেটা যারা বোদ্ধা বা তাত্ত্বিক আছে এখনকার মানে বেঁচে থাকা যে জেনারেশনটা, যে প্রজন্মটা, যে উত্তর আধুনিক সাহিত্যকে আপনি কিভাবে দেখছেন বা মূল্যায়ন করছেন, সংক্ষেপে একটু যদি এর সাথে যুক্ত করতে। উত্তর আধুনিক সাহিত্য এটা তো আসলে আমরাই বানিয়েছি। এইরকম কিতাবই অনেক নাম এসেছে। যুগের চাহিদার প্রেক্ষাপটে মানুষ পরিবর্তন হয়েছে, সময় পরিবর্তন হয়েছে, প্রযুক্তি এসেছে, মানুষের চিন্তার জগৎ চেঞ্জ হয়েছে। যেমনটা আমি বললাম যে প্রত্যেকটা শতাব্দীর শেষেই আমাদের সাহিত্য বাঁক ঘুরেছে। যেমন রবীন্দ্রনাথ আসার পর সাহিত্যের যে নবজাগরণ শুরু হলো, সেটার ধারাবাহিকতায় আজকে সাহিত্য একটা পর্যায়ে এসেছে এবং যেটাকে আমরা উত্তর আধুনিক সাহিত্য বলছি। আসলে এই সাহিত্য নিয়ে এক ধরনের কি বলে যে মিথস্ক্রিয়া আছে, কেউ পক্ষে কেউ বিপক্ষে বলছেন। এটা একটা জিনিস যেমন ছোট্ট একটু যুক্ত করি আপনার কথার ফাঁকে একটু, সেটা হচ্ছে যে কবিতার কথাই বলি, উত্তর আধুনিক কবিতা বলতে যে বিষয়গুলো চলে আসে, যে একটা শব্দ দ্বিতীয়বার ব্যবহার করা যাবে না, আকারে ছোট হবার বিষয় বা বিমূর্ত বা অ্যাবস্ট্রাক্ট যে বিষয়টা এটা বেশি থাকতে হবে, ঠিক আছে, এই বিষয়গুলো কি আসলে প্রাসঙ্গিক না অপ্রাসঙ্গিক, আপনার কি মনে হয়? আমার মনে হয় এগুলো অপ্রাসঙ্গিক। লেখক লিখবে মনের তাগিদ থেকে। লালন লিখে গিয়েছে, বলে গিয়েছে, তার গানগুলো তো সে সময় কেউ লেখেনি, কিন্তু তার ভাষা, মুখে মুখে ঘুরে ফিরেছে তার গান। হ্যাঁ, শ্রুতি মাধুরতা আজও টিকে আছে এবং আগামী আরো হাজার হাজার বছর টিকে থাকবে। বিষয়টা হচ্ছে মোদ্দা বিষয় তত্ত্ব বা উপাত্ত থাকতে হবে তার ভিতরে। হ্যাঁ, মূল বিষয়টা এটাই যে আমি তো লিখছি, আমার লেখার প্রাঞ্জলতা কতখানি, প্রাসঙ্গিকতা কতখানি এবং শ্রুতি মধুরতা কতখানি, এই বিষয়গুলোকে যুক্ত হয়ে আসলে সাহিত্য তৈরি হয়। এখন ইচ্ছা করেই আমি কঠিন করে লিখছি মানেটা কি? দরকার তো নেই। কারণ আমার তো পাঠক আছে, পাঠক যদি নিজেই না বোঝে, এখানে হ্যাঁ দুটোই বিষয় হতে পারে যে যারা লেখে তারা তো আসলে কাউকে টার্গেট করে লেখে না। কবিরা বা সাহিত্যিক তো নিজের মনের তাগিদ থেকে মনের আনন্দে লেখে। যেমন দেখেন, যখন আমাদের জীবনানন্দ দাশ কবিতা লেখা শুরু করলো, একদল বলা শুরু করলো এলে কি লিখছে, লেখি কবিতা। যারা বিরোধিতা করেছিল তারা আজকে বিলুপ্ত হয়ে গিয়েছে, আর তার কবিতা সমমহিমায় বাংলা ভাষায় আজকে আরো বেশি উজ্জ্বলতর হয়ে প্রস্ফুটিত হচ্ছে, এমনকি রবীন্দ্রনাথের সাহিত্য নিয়েও এরকম ছিল, নাকসিটকানি ভাব ছিল। সেই রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেলে না, যারা বিরুদ্ধাচারণ করেছিল তারা আজকে হারিয়ে গিয়েছে বাংলা সাহিত্য। আজকে একটা প্রাসঙ্গিক কথা না বললে নয়, আমরা অনেকেই হুমায়ুন আহমেদ স্যারের বিরোধিতা করি যে তিনি চটুল সাহিত্য রচনা করেছেন, কিন্তু বাংলা সাহিত্যে বাংলা বই পড়ার প্রতি মানুষের যে নতুন প্রজন্মকে যে আগ্রহান্বিত করার যে বিষয়টা, আমার তো মনে হয় যে রবীন্দ্রনাথ যদি বেঁচে থাকতো আর হুমায়ুন আহমেদ স্যারের যে জনপ্রিয়তা সে দেখতো, তিনিও মানে আক্ষেপ করতেন যে আমার বইও আহারে, যেখানে মানে একজন লেখকের বই প্রকাশকে কেন্দ্র করে একটা দেশের পুরো প্রকাশনা শিল্পটা চাঙ্গা হয়ে গেল, এই যে বিষয়টা উঠলো। এবং আজকেও আমাদের হুমায়ুন আহমেদ কতটা প্রাসঙ্গিক, এই বিষয়গুলো আসলে যারা বলে উত্তর আধুনিক বা উত্তর আধুনিক কথা বলে ধুয়ো তুলে নতুন একটা মিউজিয়ামের সাহিত্য আনার চেষ্টা করছে, এটা আসলে কতখানি টিকবে বা কতখানি টিকে থাকবে সেটা সময়ে বলবে।
আমাদের আচ্ছা, যেহেতু বাংলাদেশের এই মানুষের যে হুম হুম, হুম, যে বলুন আমাদের বলুন। বাংলাদেশের মানুষের যে চারিত্রিক যে কাঠামো, এখানে আসলে সহজ সরল বিষয়গুলোই টিকে থাকে। এই জন্য আমার মনে হ্যাঁ, হয় যে এটা একদম আহ সত্যি। প্রাঞ্জল হ্যাঁ, ব্যাপারটা। এখন এর ভিতরে প্রাঞ্জল। যে বিষয়টা আসে, শিল্পকে মানে আসলে ভাগ করা ঠিক না। তারপরেও তত্ত্বীয় বিষয় পড়তে গেলে বা জানতে গেলে আমরা যেটা দেখি, যেমন দুটো কথা না বললেই নয়। বৈশ্বিকভাবে বোধহয় এটার প্রচলন আছে আমার জানা মতে আরকি, যে শিল্পকে দুটো ভাগে বিভক্ত করা হয়। মানে প্রধানত যে লাইফ ফর আর্ট ফর লাইফ অ্যান্ড আর্ট ফর আর্ট। এই যে বিষয়টা, মানে এর ভিতরে আসলে এখন আর্ট ফর লাইফ গুলো তো জনপ্রিয়তা অবশ্যই পাচ্ছে। এবং তাহলে আ- আর্ট ফর আর্ট এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এখন মানে বিষয় শিল্পের হলো যে জন্য আসলে শিল্প। মানে শিল্পের জন্য শিল্প, শিল্পের জন্য শিল্পী, নাকি শিল্পীর জন্য শিল্প, এই কথাগুলো আসলে তখনও বিতর্ক ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে। তবে আমার কাছে মনে হয় যে ভিতর আহ, আমার কাছে যেটা মনে হয়, আমি সহজ সরলভাবে যেটা চিন্তা করি যে আসলে আমি যা করছি, যা লিখছি, যা ভাবছি, যা চিন্তা করছি, সেটা একান্তই আমার। এটা আসলে টিকবে হ্যাঁ, কি তবে টিকবে এটা না। আমরা এভাবে ধরতে পারি, দিন শেষে তো আমরা যাই করি লিখি, একটা মানুষের দার্শনিক দৃষ্টিভঙ্গিটাই কিন্তু শেষ পর্যন্ত থেকে যায়, বা আমরা সেটাই উপলব্ধি করতে পারি। সেটাই মূল বিষয়, যে কে কিভাবে দেখছে এবং কে কিভাবে সেটাকে প্রকাশ করছে সেটা অলংকারিক প্রকাশ করে। করছে। আর একটা বিষয় হচ্ছে, লেখার মধ্যে যদি আসলে দর্শন না থাকে, যেটা তুমি বললা, তোমার লেখাও আমি জি জি। পড়েছি, আমাদের সৌরভ, চমৎকার লেখো তুমি। যে আসলে লেখার মধ্যে যদি দর্শন না থাকে, হ্যাঁ, হুম, লেখার মধ্যে হুম। যদি বলা হয় যে কবিতা হচ্ছে একটা শরীর, কবিতার একটা শরীর থাকবে, একটা দেহ থাকবে, সেই দেহ হুম। কাঠামোর মধ্যে সৌন্দর্য থাকবে, সেই দেহ কাঠামোর মধ্যে মানে দেহটাকে যত সুন্দর করে সাজানো যায়। এখন আজকাল দেখা যাচ্ছে যে আমরা অনেকেই দেখছি, অনেক কবিতার মধ্যে দেখছি যে কবিতার সেই দেহটা খুঁজে পাওয়া যাচ্ছে না। যেমন যাকে মোদ্দা হাজার কথায় যে বছর, নন্দন তত্ত্ব, ও নন্দন তত্ত্ব বা পরিমিতি বোধের যে ব্যাপারটা, এটা হ্যাঁ, আর কি বলা যেতে পারে। নন্দন তত্ত্বের সঙ্গে পরিমিত বোধ, সঙ্গে আবার দর্শন। যেমন হাজার দর্শন। বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল হুম। সমুদ্র হতে, নিশীথের অন্ধকারে মালয় সাগর। এই যে কবিতাটা কোথায় নিয়ে যাচ্ছে আমাকে, আমি তো বলি যে বাংলা ভাষার কবিতাকে বুঝলে, এই একটা কবিতা যদি কেউ বোঝে, তাহলে তার জীবনে অন্যান্য জিনিস সে এমনিতেই বুঝে ফেলে। আর একটা বিষয় হলো যে কবিতার মধ্যেও তো একটা মেসেজ থাকে, তাই না? একটা মেসেজ তো থাকেই। না, তার যিনি সবশেষে তো লিখছেন, একটা বার্তা অবশ্যই হ্যাঁ, দিতে চায় একটা 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 লেখক, একটা বার্তা কবি, থাকেই। একটা আঁকিয়ে। তবে হ্যাঁ, যেটা তুমি বললা যে আজকাল যে উত্তর উত্তর আধুনিক কবিতা বলে যেটাকে বলা হচ্ছে, সেখানে আর কি তাদের মতামতটা এরকম, যে তারা যেটা, আমিও লিখেছি, অনেক এরকম কবিতা আমারও আছে। আমার কাছে কেন জানি আমি লিখে মানে তৃপ্তি পাই না, শান্তি পাই না। মানে তারপরও একটা অপূর্ণতা থেকে যায়। আমার আমার প্রথম কাব্যগ্রন্থ 2014 সালে প্রকাশ হয়েছে। সেই হুম। কাব্যগ্রন্থটা বলতে পারো যে পুরোপুরি উত্তর উত্তর আধুনিক কবিতা। এরপরে আমি কবিতা। যখন এই কবিতাটা বিভিন্ন জনের কাছে গেল, প্রায় প্রথম সংস্কারেই 1,000 কপি বইটা সেল হয়েছে, খুব ভালো একটা বিষয়। তো আমি, আমাকে অনেকে বলেছে যে আসলে আপনার কবিতাগুলো শক্ত হয়ে যাচ্ছে, মানে আমরা যারা মানে সাধারণ কেমন পাঠক, একটু দুর্বোধ্য বা হ্যাঁ, দুর্গম্য, দুর্বোধ্য হয়ে এরকম যাচ্ছে। একটা ব্যাপার। তখন এই বিষয়টা আমাকে খুব নাড়া দিয়েছিল। আমার একজন খুব শুভাকাঙ্ক্ষী বলেছিল, এটা ছোট্ট একটা চিরকুট দিয়েছিল আমার বইটা পড়ে, একটা মতামত সে দিয়েছিল আর কি। তারপরে আমি হুম হুম ভাবলাম হুম। যে আসলে এই কথাটা তো খারাপ বলেনি, যে কবিতা পড়তে গিয়ে যদি কবিতার যে যে বললাম যে শরীরকে খুঁজে না পায়, শরীরকে হুম খুঁজে হুম হুম। পাইলো, যদি শরীরের ভিতর প্রাণ না খুঁজে পায়, প্রাণকে খুঁজে পাইলো, প্রাণের ভিতর যদি সিম্ফনি তরঙ্গ যদি খুঁজে না পায়, তরঙ্গ খুঁজে পাইলো, আবার যদি এখান থেকে কে সে কি নিবে, দর্শনটা যদি না পায়, তাহলে সেই হ্যাঁ কবিতাটা হ্যাঁ আসলে তাকে আকৃষ্ট করবে না। তো আমার করবে না, মনে হয় হ্যাঁ। এই এই বিষয়গুলোকে মাথায় রেখেই আমাদের লেখা উচিত। তবে ওই শেষ হ্যাঁ, কথা লেখা একটাই, যে উচিত। লেখা টিকবে কি টিকবে না সময়ে বলবে, সেটা আসলে সময় আমাদের বলবে। বলার এই জন্য আমি কারো বলার। লেখা নিয়ে খুব একটা ক্রিটিসিজম করি না, বা বলতে চাই না, বলি না। আমার কাছে মনে হয় যে হ্যাঁ। হ্যাঁ, যদি সময় মনে করে টিকে থাকবে, তাহলে টিকে থাকবে না। আমারটা নিয়েও আমি বলি, আচ্ছা। আমার লেখা নিয়েও আমি বলি যে আমি লিখছি, হ্যাঁ। যদি মনে করে যে টিকে থাকতে থাকবে, নাহলে থাকবে না। না, এই আসলে ব্যাপারটা এরকম। মজার মজার ব্যাপার হচ্ছে কি, এটা মানে কে কিভাবে দেখবে জানি না। এটা একান্তই ব্যক্তিগত আরকি। আমার মনে হয়, ভুল অবশ্যই আমি হতে পারি। সেটা হচ্ছে, একজন কবি চাষা হাবিব অনেক কিছু লিখেছেন, অনেক কিছু হয়েছে, বা তার অনেক সুনাম এই সেই। বা সুনাম না লেখলো, পৃষ্ঠাকে পৃষ্ঠা অনেক ভালো ভালো লিখেছেন। লিখে যাবার পর তিনি যখন গত হয়ে গেলেন, তো তার সাহিত্যটা সাহিত্যের জায়গায় থাকলেও সেই সোনার তরী কবিতায় ফিরবো। ফসল থেকে যাচ্ছে, কর্মফসল, কিন্তু সে নেই। তো তাকে নিয়ে এখন কে মাথায় তুলে নাচানাচি করছে,
আর কে তাকে ফেলে রাখছে ড্রয়ারের এক কোনায়, এটাতে কিন্তু চাষা হাবিবের কিছু এসে যায় না, মানে আমার মনে এসে হয়। যায়। ঠিক আছে, কিন্তু আর যতক্ষণ ওই যে প্রাণের আনন্দে প্রকাশ করা বা লেখা বা নতুন প্রজন্মকে অনুপ্রেরণার জন্য যে কিছু রেখে যাচ্ছি, তারা যদি কিছুটা ভালো লাগে, কিছুটা পড়ে যদি আনন্দিত হয়, তাদের পথ যদি একটু আলোর দিকে যায়, এই আর কি। এই না আর একটা বিষয়, সেটা তুমি একটু ইঙ্গিত দিলা, সেখান থেকে একটু বলি যে আসলে জি, আহ সাহিত্য, শিল্প, সংস্কৃতি এগুলো তো নিয়ন্ত্রিত হয় একটা নির্দিষ্ট জায়গা থেকে, একটা একটা সম্প্রদায় বা একটা বিশেষ গোষ্ঠী বা একটা শ্রেণী এটাকে নিয়ন্ত্রণ করে। ফলে তুমি দেখবা যে পৃথিবীতে ইতিহাস লিখেছে জয়ীরা, যারা পরাজিত হয়েছে তারা ইতিহাস লেখেনি। তো জয়ীদের না ইতিহাস, লেখেনি, জয়ীদের হ্যাঁ এবং জয়ীদের পৃষ্ঠপোষকতায় কিন্তু সাহিত্য সৃষ্টি হয়েছে। ফলে সে সাহিত্য কি হ্যাঁ, হয়েছে, সে সাহিত্য আসলে তাদের পক্ষেই হয়েছে। ফলে পক্ষেই হয়েছে। আমাদের না আমাদের বাংলা ভাষায় যদি আমরা এর দেখি সাথে যে আসলে মজার বিষয়টা, আগের যারা কবি এবং শিল্পী ছিল, মানে আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি, যদিও জানেন, তাদের কিন্তু রাজাদেরই বা রাজা মহারাজা নবাব জমিদার এরাই পৃষ্ঠপোষক করতো। সুতরাং যখন বা একজন কবি বা শিল্পীকে পৃষ্ঠপোষক করা হবে, সে তো তারই গুণ গাইবে, এরকম একটা ব্যাপার থেকেই যায়। হ্যাঁ, আর একটা বিষয় দেখো যে আমাদের প্রাচীন বাংলা সাহিত্যের নমুনা হচ্ছে চর্যাপদ। চর্যাপদ কারা লিখেছিল? প্রান্তিক পর্যায়ের কবিরা লিখেছিল, একদম শোষিত শ্রেণীর কবিতা লিখেছিল। আলিত্র, হুম হুম কালিত্র বাট রুদ্ধেলা, তা দেখি বন্যি হইলেও তালা, একটা ছোট হুম চর্যা হুম, থেকে বললাম আমি। তো আমরা এখানে দেখতে আচ্ছা পাই আচ্ছা, যে সেই সাহিত্য কিন্তু কি বলে যে রাজা বাদশাদের সবাই কিন্তু পাঠ পঠিত হয়নি, সেই সাহিত্যগুলো পঠিত হয়নি। পড়েছিল একসময়, সেই সাহিত্যগুলো হুম পড়েছিল। আর হাজার হুম, বছর পর আমরা খুঁজে পেয়েছি, খুঁজে পেয়ে দেখলাম খুঁজে যে না পেয়েছি, আমাদের এই যে এই ব্যাপারটা এখনো ঘটছে। দেখবা যে আমাদের এখনো যারা করছে। প্রান্তিক, এখন যারা প্রান্তিক লেভেলের লেখা লেখে প্রান্তিক থেকে, তুমি দেখো যে আমাদের যে 21শে পদক বা স্বাধীনতা পদক বা রাষ্ট্রীয় যে বড় বড় পদকগুলো তারা পাচ্ছে, একটা গ্রামের কোনো সেই অর্থে কবি সাহিত্যিক এখনো পায়নি, নাগরিক পাচ্ছে না। কবিরা নাগরিক নাগরিক কবিরাই সাহিত্যিকেরা পাচ্ছে, পাচ্ছে। পাচ্ছে। হ্যাঁ তার হ্যাঁ মানে হ্যাঁ, ব্যাপারটা কি দাঁড়ালো, এখানেও আমরা দেখতে পাই যে ওই যে শোষিতের যে সাহিত্য, অর্থাৎ বঙ্গবন্ধু আক্ষেপ করে বলেছিলেন যে উনি কিন্তু ওনার বক্তব্যে বারবার বলেছিলেন, আমি বঙ্গবন্ধু প্রসঙ্গটা এই জন্য আনলাম যে যেহেতু বঙ্গবন্ধু শতবর্ষ বার্ষিকী উৎসব হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, এবং অবশ্যই আমি অবশ্যই একটু অবশ্যই। একটা একটা তথ্য দিয়ে রাখি। আমি সম্প্রতি বঙ্গবন্ধুর ভাষণ নিয়ে একটা কাজ করেছি, একটা গ্রন্থ আমার আগে বইমেলায় হয়তো বা না আসতে পারে, কাজের চেষ্টা আপনার চলছে। বইয়ের ব্যাপারে যাব, আহ, বইয়ের না, ব্যাপারে আবার এটা যাব, এটা মানে আলাদা। এটা একটু বলি, এই প্রসঙ্গক্রমে বলি যে বঙ্গবন্ধুর ভাষণ থেকে গণমানুষের মুক্তি, এই শীর্ষক আমি একটা কাজ করেছি, গবেষণা কাজ করেছি। তো সেখানে দেখলাম যে উনি বারবার বলেছেন যে আমি শোষিতের গণতন্ত্র চাই, আমি শোষিতের গণতন্ত্র এদেশে কার্যক্রম করতে চাই। তো এখন আহ, এইটা খুব কঠিন একটা বিষয়, খুবই কঠিন একটা মানে অংশ, জীবনের একটা অন্যতম একটা অধ্যায়, যে আসলে হুম, শিল্প সাহিত্যের যে অংশটা, এই প্রোটারিয়েট যেটাকে আমরা বলি, যে প্রোটারিয়েট সাহিত্য যেটাকে আমরা বলি, এই প্রোটারিয়েট সাহিত্যটা সারা পৃথিবীতে কোনো দেশেই কিন্তু খুব বেশি মর্যাদার জায়গায় যেতে পারে না, নিয়ে যায়নি, কারণ আচ্ছা যায়নি যে আচ্ছা, সমাজ কাঠামো, রাষ্ট্র কাঠামো বা সরকার কাঠামো তা নিয়ন্ত্রিত হয় আসলে পুঁজি দিয়ে আর হ্যাঁ ব্যবসায়ীদের দিয়ে। আর যেখানে ব্যবসা নেই সেখানে তারা এটা কেন করবে? এখন এই যে কেন করবে, ফেসবুকের যুগেও এসে আমরা দেখি যে যেখানে ব্যবসার বিষয়টা আসছে সেটাকেই কিন্তু বেশি বেশি করে হাইলাইট করা হচ্ছে, বেশি বেশি হাইলাইট করে করা তাদেরকে হচ্ছে, হ্যাঁ হচ্ছে। তো এই যে বিষয়টা, হচ্ছে। এই বিষয়ে হয়ে গেছে কি, এই বিষয়টাতে গিয়ে আমাদের বাংলা সাহিত্যের একটা বিশাল একটা অংশ আমরা হারিয়ে ফেলেছি। দুর্ভাগ্য হলো হারিয়ে সত্য ফেলেছি। যে আমরা এগুলোকে সংরক্ষণ করতে পারি বা এগুলো আমাদের হাতে নেই। তা আমি হ্যাঁ, কবিকে এই পর্যন্ত একটু থামিয়ে দিচ্ছি, থামিয়ে দিয়ে আমরা একটু মন্তব্যে চোখ বুলিয়ে আসি। শ্রোতা দর্শকরা গভীর রাতে এখনো জেগে আছেন, তারা মন্তব্য করছেন, দেখছেন, এটা ভালো লাগছে। আর শ্রোতা দর্শক যারা যুক্ত আছেন, একটা কথা বলতে চাই, চিন্তার নাভি এই যে অনুষ্ঠানটা বা আয়োজনটা, এটা হচ্ছে মধ্যরাতে এই জন্য কবিরা একটু গভীরেই যায়, আর চিন্তার গভীরতা মধ্যে না গেলে আসলে পাওয়া যায় না, এই জন্য। আর মধ্যরাতে তারাই আমাদের সাথে যুক্ত হবে যারা আসলে চিন্তক মানুষ। আশা করছি আমরা একটু মন্তব্য চোখ বুলিয়ে আসি, আবারও ফিরবো। আজকের পুরোটা জুড়েই থাকবে চাষা হাবিব, তার স্মৃতিচারণ, তার দর্শন, তার কার্যক্রম। তো যাই হোক, তার ভালো লাগা খারাপ লাগা, প্রথমেই দেখছি একজন কবি মিঠুন কুমার সমাদ্দার, ভালো কবি, তিনি লিখেছেন শুভকামনা ভালোবাসা, দাদা ভালোবাসা রইল তোমার জন্য। হুসাইন লিখেছে চমৎকার স্মৃতিচারণ, ধন্যবাদ। এমডি জাহাঙ্গীর অনেকগুলো ইমোজি দিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ, দেখছেন এবং আপনি যে হাজিরা দিচ্ছেন যাকে বলে ইমোজি দিয়েও, অনেক ধন্যবাদ রইল। মোহাম্মদ ফরহাদ হোসেন লিখেছে চাষা হাবিব প্রিয় কবি, আমিও ঢাকা থেকে শুনতেছি। ধন্যবাদ, আপনারা যে শুনছেন, এটাই এই আয়োজনের
সার্থকতা। মোহাম্মদ ফরহাদ হোসেন আরো লিখেছে, চাষা হাবিব প্রিয় কবি, আমিও শুনছি, অনেক ভালো লাগছে, ধন্যবাদ। এমডি জাহাঙ্গীর আলম লিখেছেন, আমি চট্টগ্রাম থেকে শুনছি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আরো দেখছি মোহাম্মদ ফরহাদ হোসেন লিখেছি, প্রিয় কবি, আমি কিন্তু আপনার বড় ফ্যান, ভক্ত, আপনার একজন একনিষ্ঠ ভক্ত, তার কথা শুনেই বোঝা যাচ্ছে। ফরহাদ আরো লিখেছে, এবং আপনার কথাগুলো সবাই শুনতে পারে এজন্য লাইভটি 8টি গ্রুপে আমি শেয়ার করে দিয়েছি। বা অসংখ্য ধন্যবাদ। তো আপনারা যারা দেখছেন, এরকম ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন, বেশি বেশি করে শেয়ার করে দিন। আসলে এই যে কবিরা, আসলে হয় কি, যারা কবি বা সাহিত্য চর্চা করে এদের আসলে চমকটা তো এরকম থাকে না, গ্লামার আর নন গ্লামার বলতে পারি, ভাষার ক্ষেত্রে আর কি বোঝার সুবিধার্থে। পারফর্মিং আর্টে যে একটা গ্লামার আছে, সাহিত্যে বা যারা রচনাতে আছে, ভাবুকে আছে, এটাই ওই গ্লামারটা নেই, যে কারণে এরা আসলে ওই পড়ে থাকে পর্দার পেছনে, যখন গত হয়ে যায় তখন তার আলো বিকশিত হয়। কিন্তু আমি চাই মানে আমার মনে হয় যে যে বিষয়টা, বেঁচে থাকতে আমি কাকে নিয়ে কতদূর করতে পেরেছি, সেই জায়গা থেকে কিন্তু এই আয়োজন। আমি জানি না এতে কি হবে আর কি হবে না। ঠিক আছে। ফরহাদ আরো লিখেছে, সৌরভ স্যারকে অসংখ্য ধন্যবাদ, আপনাকেও ভালোবাসা রইল। তিনি আরো লিখেছেন, কথা রাইট। আখান্দ মোহাম্মদ খাইরুজ্জামান ভালোবাসার ইমোজি দিয়েছেন, ধন্যবাদ। আরো মন্তব্য আছে, আমরা পড়বো, তবে আমরা আবারও চলে যাচ্ছি কবির কাছে। আমরা আসলে হয় কি, এমন এমন বিষয়, আর আজকে চাষা হাবিব ভাইকে পেয়েছি, হাবিব ভাইয়ের কাছে বসলে তখন মনে হয় না টপিকটা শেষ হোক শেষ হোক। তো কারণ তার যে বলার ভঙ্গিমা আর তার জানার একটা ব্যাপার আছে, সে জিনিসগুলো অনেক গুছিয়ে এবং সুন্দর করে বলতে পারে, এবং প্রত্যেকটা বিষয়ের সাথে একটা লিঙ্ক থাকে। আমরা এই সাথে আর একটু তত্ত্বীয় বিষয়ে যাই, এরপরে আপনার গবেষণা, কারণ আমরা জানি আপনি অনেক বিষয় নিয়ে গবেষণা করেন, গবেষণাধর্মী কাজ এবং বইয়ের ব্যাপারে আলাপ হবে। তার আগে আরো একটু লোক সংস্কৃতি থেকে ঘুরে আসি, যে বাউল দের বা লোক সংস্কৃতির এই জায়গা থেকে আপনি এই যে কাজ করছেন আদিবাসীকে নিয়ে, যেমন কড়া আছে, সাঁওতাল আছে, আহ মুশহর আছে, এদেরকে নিয়ে যে কাজ করছেন, এদের ব্যাপারে আমাদের সাথে একটু শেয়ার করুন, তারপরে বাদ বাকি অন্য কাজেও আমরা যাব। ধন্যবাদ। আসলে গবেষণাতে যাওয়াটা অনেকটা কাকতালীয়ই বলা যায়। আমি কবিতাতে স্বাচ্ছন্দ্য বোধ করি, কবিতাই লিখি। দুই একটা মাঝে গল্প লেখার চেষ্টা করেছিলাম, এবং আরেকটা দুঃখের বিষয় আছে যে আমার নাটক 3টা স্ক্রিপ্ট আমি জমা দিয়েছিলাম, এবং সেই স্ক্রিপ্ট গুলো দুর্ভাগ্যবশত শুধু যে আমার নাম বদলিয়ে মাননীয় পরিচালক মহোদয়, নামি দামি পরিচালক, আমি নাম বলছি না, নাম নেওয়া ঠিক হবে না, যাক, তিনি তার নাম বসিয়ে এনটিভিতে 2টো এবং চ্যানেল বাংলা ভিশনে একটা নাটক করেছেন আমার কি স্ক্রিপ্ট। বলেন, এই এভাবে এই এই তথ্য কিন্তু আমি জানতাম না, একদম সত্যি কথা, এটা খুবই বেদনাদায়ক, আমাকে তো খুবই বেদনা দিল আমি এই আমি সংবাদ। কাউকে আমি কাউকেই বলিনি, আজকে অনেক কথা, নতুন কথা এখানে বললাম আর কি। যাই হোক, এটা ছিল, আমি স্ক্রিপ্ট রাইটিং এর উপর একটা ডিপ্লোমা করেছিলাম তখন, আমাদের কাছ থেকে স্ক্রিপ্ট গুলো নেওয়া হয়েছিল, এবং আমিও 3টা স্ক্রিপ্ট দিয়েছিলাম। এবং দুর্ভাগ্য হলো সত্য, আমি অনেকদিন পর দেখতেছি, হঠাৎ করে একটি টেলিভিশন দেখতেছি যে আমার ওই নাটকটাই হচ্ছে, কিন্তু আমার নাম কোথাও নেই। যাই হোক, এটা বেদনাদায়ক ছিল। এরপরে ইস। 2018 সালে আমি হঠাৎ করে আমাকে চট্টগ্রাম থেকে চলে আসতে হয়, দিনাজপুরে চলে আসি আমি। এসে দিনাজপুরে একটা ইংলিশ মিডিয়াম স্কুলে আমি ভাইস প্রিন্সিপাল হিসেবে কিছুদিন দায়িত্ব পালন করি। এই করতে গিয়েই আমাদের দিনাজপুরে একটা কর্মশালা হয় ডক্টর মন্তাসির মামুন স্যারের তত্ত্বাবধানে। কর্মশালাটা ছিল মূলত গণহত্যা 71 এর উপর একটা আহ, কি বলে যে পিজিটি একটা কোর্স আছে, ট্রেনিং কোর্স, 6 মাসের একটা কোর্স ছিল। তো সেই কোর্সটাতে অংশগ্রহণ করা হয় আমার। করতে গিয়েই এই গবেষণার বিষয়টা একটু মানে পাকাপোক্ত ভাবে মাথায় ঢুকে যায়। মূলত প্রথম 71, আমি আটপুকুরহাট গণহত্যা নিয়ে কাজ করি, এরপরে ফুলবাড়ি 71 নিয়ে কাজ করি, দিনাজপুর 71 গণহত্যা ও অন্যান্য প্রসঙ্গ নিয়ে কাজ করি। এখানে 71 নিয়ে 3টা গবেষণা গ্রন্থ আমার কাজ। আর এর আগ থেকেই আমি আদিবাসী নিয়ে একটু লেখাপড়া আমার ছিলই, কারণ আমাদের বাড়ির পাশেই, আমাদের বাড়ি থেকে একটু কাছেই, আমরা মাঝে মধ্যে ওখানে বেড়াতে যেতাম, চাচা বলতাম আর কি, ওরাও আমার বাড়িতে আসতো। একটা সাঁওতাল পাড়া ছিল, তো তাদের সাঁওতালি সংস্কৃতি গুলো আমি ছোটবেলা থেকে দেখেছি। আমার কাছে মনে হতো যে একটু ডিফারেন্ট, তো আসলে এদের ভিতর কি আছে, এই বিষয়টা একটা আগ্রহ ছিল। তারপরে যখন এই গবেষণা কর্মটা করার পর বিষয়টা আরো মাথায় ভূত চেপে গেল, তখন আমি সাঁওতালদের নিয়ে প্রথমে একটা কাজ করলাম, বৃহৎ একটা কাজ, প্রায় 14-15 ফরমার বই। বইটা অবশ্য প্রকাশ হয়নি এখনো, প্রকাশের অপেক্ষায় আছে। এরপরে আমি দ্বিতীয় কাজ করলাম দিনাজপুরে কড়া আদিবাসী সম্প্রদায় নিয়ে। এটা দিনাজপুরে না, শুধু পুরো বাংলাদেশে মাত্র
18টি পরিবার বেঁচে আছে কোনো রকম ভাবে, টিকে আছে। তো এই 18টি পরিবার দিনকে দিন কলারা বাংলাদেশে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এই বিলুপ্তি হওয়ার তাদের উপর একটা, তাদের জমি জমা স্থানীয় বাঙালিরা দখল করেছে, করে তাদেরকে উচ্ছেদ করার একটা ব্যাপার ঘটছে। এবং এই রিপোর্টটা, একটা রিপোর্ট করতে গিয়ে পত্রিকার জন্য আমার এই কলাদের সম্পর্কে জানা হয়। তখন ভাবলাম যে এই কলাদের নিয়ে পরিপূর্ণ কাজটা আমার করা উচিত। এই কলাদের নিয়েও কাজটা শেষ হয়েছে, এটাও প্রকাশের অপেক্ষায়, হয়তো বা খুব শীঘ্রই প্রকাশ হবে। আর 71 নিয়ে যে কাজগুলো করেছে এগুলো বাংলাদেশ মিনিস্ট্রি অফ কালচারকে দেওয়া হয়েছে, তারাই নিজেরাই প্রকাশ করতে, সরকার প্রকাশ করতে। আর এছাড়া দিনাজপুরের আমাদের যে 17টা আদিবাসী, আমরা কাগজে কলমে যেটা জানি, তবে গবেষণায় আমরা পেলাম যে 27টি আদিবাসী গোষ্ঠী আমাদের উত্তর অঞ্চলে বসবাস করে। এই 27টি গোষ্ঠীর মধ্যে ছোট ছোট, যেমন মশহুরের কথা বললাম, সাঁওতাল আছে, কলা আছে, কোচ আছে, পলিয়া আছে, এরকম কি বলে যে গুঞ্জা নামে একটা ছোট্ট আদিবাসী গোষ্ঠী আছে। এদেরকে নিয়ে কাজ করছি। যে আমার কাছে মনে হয় যে এই আদিবাসী গোষ্ঠী আমাদের বাঙালি সংস্কৃতির একটা বৈচিত্র্যময় অংশ। সেই অংশগুলোকে আমাদের তুলে আনা দরকার, আর আমাদের স্বার্থে এদেরকে বাঁচিয়ে রাখা দরকার, টিকিয়ে রাখা দরকার। সেই একটা তাড়না থেকে এই কাজটা করা। আর আর একটা বিষয় হচ্ছে যে দিনাজপুরের, যেহেতু আমি দিনাজপুরের সন্তান, তো দিনাজপুর সাথে নিয়ে আমি আমার একটু যুক্ত করি, সেটা হচ্ছে এই সাথে আপনি যেহেতু গবেষণাধর্মী কাজেই আমরা আছি, আপনার গণহত্যার কাজগুলো একটু ডিটেইলে বলবেন। তার আগে সময়টা একটু স্মরণ করে নিই, আমরা 41 মিনিট 33 সেকেন্ড পার করছি। জি আচ্ছা, আমি বলুন। বেশি সময় নিব না, অল্প কথাই বলি। যে আবার মূলত 71কে নিয়ে আমরা যেভাবে জানি, যেটুকু জানি, সেই ইতিহাসগুলো আসলে সম্পূর্ণ নয়। যেমন আমাদের 30 লক্ষ শহীদের কথা বলা হয়, আসলে এইগুলো নিয়ে খুব বেশি চুলচেরা বিশ্লেষণ হয়নি, গবেষণা হয়নি। তো ডক্টর মুনতাসির মামুন স্যারের তত্ত্বাবধানে যখন ইতিহাস সম্মেলনী, এই তারপরে খুলনার গণহত্যা জাদুঘর, এই সব মিলিয়ে একটা প্রকল্প নেওয়া হয় যে আমাদের মুক্তিযুদ্ধের পুরো বিষয়গুলোকে, বিশেষ করে গণহত্যা, নির্যাতন, এই বিষয়গুলোকে তুলে আনা। তো এগুলো তুলে আনতে গিয়ে আমরা দেখছি যে আমরা এখন পর্যন্ত যে তথ্য আমাদের কাছে এসেছে, তাতে আমাদের 71-এ যে শহীদের সংখ্যাটা 40 লাখ ক্রস করেছে। এবং এটা আদৌ কততে গিয়ে ঠেকবে আমরা জানি না। আমরা এতদিন ধরে ভুল জেনে এসেছি যে 30 লক্ষ শহীদ, 3 লক্ষ মা বোন। এই 3 লক্ষর জায়গাটা সেটা 7 থেকে 10 লক্ষের কাছাকাছি যেতে পারে। এবং আমাদের যে ধর্ষিতা মা বোনের কথা বলা হয়, বীরঙ্গনা, সেই সংখ্যাটাও বেশ বিশাল একটা সংখ্যা। যেমন দিনাজপুরে আমরা আগে জানতাম মাত্র 12টা গণহত্যা ছিল, সেখানে দিনাজপুরে আমরা গণহত্যার স্পট পেয়েছি 70টা। আমরা হিসাব করে দেখেছি যে শুধু দিনাজপুরে 2.5 থেকে 3 লক্ষ মানুষকে মেরে ফেলা হয়েছে, হত্যা করা হয়েছে। তো এই যে 71 নিয়ে আমাদের আসলে সেভাবে আহ আহ, আহ, গবেষণা হয়নি, বিশেষ করে 75 পট পরবর্তী। আমরা জানি যে আমাদের ইতিহাসগুলোকে অন্যভাবে উপস্থাপন করা হয়েছে। তো আজকে নতুন প্রজন্মের উপর দায় পড়েছে এটা, এবং আমি একজন নতুন প্রজন্মের লেখক হিসাবে এই কাজটাই করছি। আমার কাছে মনে হয় 71 আমাদের একটা গর্বের জায়গা। 71কে নিয়ে আমাদের আরো বেশি গভীরে প্রবেশ করা উচিত। আসলে কি ঘটেছিল সেই বিষয়গুলোকে তুলে আনার দরকার। তুলে আনতে পারলেই তুলে হয়তো আনা আমাদের দরকার, তুলে আনতে পারলেই আমাদের জাতিগত যে দ্বন্দ্বগুলো রয়েছে, আমাদের মধ্যে যে সেগুলো দূরত্বগুলো রয়েছে, নির্মূল হবে। সেগুলো নির্মূল হবে, এবং আমরা সত্যিকার অর্থেই যেই বঙ্গবন্ধুর যে স্বপ্নের শোষিতের সোনার বাংলাদেশের কথা বলা হয়েছিল, সেটার কাছাকাছি যেতে পারবে। যে আমরা অসাম্প্রদায়িক পৌঁছাতে পারবো। বাংলাদেশের কথা বলা হয়েছিল, সেটা হয়তো আমরা করতে পারবো। তো এই জন্য আমরা আমরা করতে কাজ পারবো। চলছে, ব্যাপক ব্যাপক আঙ্গিকে কাজ চলছে। হ্যাঁ, এর জন্য অবশ্যই মঙ্গল কামনা, শুভ কামনা থাকবে, এবং যেন তাড়াতাড়ি আসে এবং আমরা যেন পড়ে আরো বেশি ঋদ্ধ সমৃদ্ধ হতে পারি, আমরা যেন আরো জানতে পারি, জানাতে পারি। তো যাই হোক, এবার আরো অন্য পর্বে যাব। তার আগে কিছু ঝটপট আমার বা মানে এই আয়োজনের আর কি একটু চটকদার বা মজাদার বলতে পারেন কিছু প্রশ্নে আমরা চলে যাই। আপনার জীবনের প্রথম প্রেম বিষয়ক আলাপ শুনতে চাই, ছোট করে, সব 2 আসলে লাইনে। সেরকম হয়ে ওঠেনি। আমি প্রথমে বলেছিলাম যে প্রান্তিক পর্যায় থেকে এসেছি, আসলে ওইটা ভাবনার সুযোগ ছিল না। কষ্ট করে আচ্ছা, লেখাপড়া আচ্ছা। শিখতে হয়েছে, ফলে ওই কখনোই ওই মানে রকম চিন্তা আসেনি। জীবন সংগ্রাম করে পড়ালেখা শিখে আবার জীবন সংগ্রামে ব্রতী হতে হতে ওই সময়টা আর হয়নি, একবারে এই বিয়ে করে সময়টা আর ঘর হয়নি। সংসার করেছি। সেটাই আচ্ছা, আচ্ছা। ঘটেছে, যাই সেটাই হোক, হ্যাঁ, হয়েছে। আমরা আমরা আজকে কবির 5টা পছন্দের কবির নাম শুনবো। আমার অবশ্য অনেক পছন্দের কবির থাকতে মধ্যে, পারে, 5 জন। হ্যাঁ অনেক আছে, তার মধ্যে আমার 1 নম্বরে জীবনানন্দ দাশ বলতেই হয়।
দুই নম্বরে আমাদের পরবর্তী প্রজন্মের অনেক পরের আবুল হাসানের কবিতা আমার ভালো লাগে, সৈয়দ শামসুর রহমানের কবিতা ভালো লাগে, আল মাহমুদ আছেন, রবীন্দ্রনাথ তো আছেই, নজরুল রবীন্দ্রনাথের কথা নিলাম না, আমি ওই দুটোকে আলাদাই রাখলাম। এবং সমসময় এবং সমসাময়িক কালেরও অনেক লেখা ভালো লাগে। যেমন আমার একজন আচ্ছা ফেসবুক বন্ধু রওশন রুবি, আহ, আচ্ছা আচ্ছা। লক্ষ্মীপুরের, চমৎকার কবিতা লেখে। আমি তার আচ্ছা কবিতায় মুগ্ধ, তার কবিতা আমি পড়ি। আচ্ছা আরো কয়েকজন আছে, এবং আমাদের সৌরভের কবিতাও আমি পড়ি, তার কবিতাও আমার ভালো লাগে। আচ্ছা। সব না, না, মিলিয়ে আমি আসলে ওই যে মনের ভাব প্রকাশ করি। আমি আসলে কবিতা যে কখনো ভেবে এটা যে কবিতা হবে, আমি ওই যে মনে আসে, চোখে যা দেখি তাই লিখি। এখন কি হবে না হবে সেটা পরের ব্যাপার, ওটা নিয়ে ভাবি না। তবে আমি প্রাণের পড়ি, আনন্দ। অনেকের লেখাই হ্যাঁ, পড়ি। তবে না, এটা যে পড়েন এটা জেনে খুব ভালো লাগছে। নতুন প্রজন্ম অনেকেই ভালো লিখছে, এবং এদেরকে যদি একটু সত্যিকার অর্থে অগ্রজরা যদি একটু গাইডলাইন দেয়, একটু যদি পরিচর্যা করে, পরিশীলিত রূপ দিতে পারে, ভালো ভালো কবি আমাদের বাংলাদেশে আমরা আগেও আমরা ছিল, পাবো। আগে আমরা হ্যাঁ, পাবো, আবার নতুন আগামীতেও পাবো। প্রজন্মে পাবো। যাই হোক, আমরা কবির ৫টা পছন্দের খাবারের নাম জানতে চাই। আসলে ভাত, মাছ, সেইভাবে চা, চকলেট যেকোনো কিছু হতে পারে। মানে যেগুলো একটু মনে সেইভাবে হয় যে খাই। ভাবিকে বলেন যে রান্না করো আজকে, বা বাসায় এসে তুমি এটা আজকে রান্না করেছো, এই যে একটা বিষয় আমার পছন্দের খাবার। তবে সেই অর্থে আমার একদম বাঙালিপনা যে খাবারগুলো, এগুলোই ভালো লাগে। আর ওই রকম পছন্দের খাবার নেই, কেজিনেস নেই। যেমন খিচুড়িটা ভালো লাগে, খিচুড়ি খাই, খিচুড়ি মাঝে মধ্যে তোমার ভাবি মাঝে মধ্যেই রান্না করে। আহ, এটা আচ্ছা এটা আচ্ছা আমাদের বাসায় রেগুলার হয়, এটা আছে। আর আমার এই করলার ভাজি, তিত করলার ভাজিটা চমৎকার, এটা আমার খুব ফেভারিট ডিশ। এই ধরনের খাবার, মাছ, আর মাছ, যে কোনো মাছ, ছোট মাছগুলো বেশি, ছোট ছোট মাছ। আচ্ছা এই ঝাল জাতীয় খাবার আমার খুব মানে বলা যায় পছন্দের, মিষ্টির চাইতে পছন্দ। মিষ্টি একটু কমই পছন্দ করি। আচ্ছা আচ্ছা। স্পাইসি খাবারগুলো ভালো লাগে। যাই হোক, আমরা কবির পছন্দের কবি তালিকা শুনলাম, আমরা কবির পছন্দের খাবার শুনলাম। এবার আরেকটু কবিকে নিয়েই ফিরবো, কবির বইয়ের বিষয়ে ফিরবো, যে আপনার এখন কয়টা বই বেরিয়েছে, প্রথম বই, এবং বইয়ের নামগুলো অবশ্যই জানতে চাইবো। কবিতার বই বই কয়টা, প্রবন্ধ বা গবেষণামূলক, আমরা টোটাল আপনার বইয়ের কালেকশন বা আপনার প্রকাশ হয়েছে জানতে চাই। আমার আসলে এ যাবৎ 4টি বই প্রকাশ হয়েছে। বই যদিও আহ কবিতা কাব্যগ্রন্থ 10টি কাব্যগ্রন্থ রেডি হয়ে আছে, প্রস্তুত হয়ে আছে। এর মধ্যে অঞ্জলি ভরে ওঠে গন্ধ ভরা বাতাসে, এটা আমার প্রথম কাব্যগ্রন্থ, 2012 সালে এটা প্রকাশিত হয়। এরপরে চাষার ক ছত্র কাব্যগ্রন্থ প্রকাশিতব্য, এটাও প্রকাশের অপেক্ষায় আছে। চাষার খসড়া 2020, এবং বেগুনির ওপারে 2020। তাছাড়া মহাশপথ মহাভারত কাব্যগ্রন্থ প্রকাশের অপেক্ষায়। শিশুদের জন্য একটা বর্ণমালায় ছড়া কাব্যগ্রন্থ প্রস্তুত হয়ে আছে, এটাও প্রকাশ হবে 2021-এ। আহ 21-এর কবিতা নামে একটা কাব্যগ্রন্থ 21-কে নিয়ে। এটা এটার কিছু কবিতা বিভিন্ন পত্রিকায়, বিভিন্ন ম্যাগাজিনে প্রকাশ হয়েছে, আর কিছু প্রকাশিতব্য হয়ে অপেক্ষায় আছে। জলের কাজল বঙ্গবন্ধুকে নিয়ে চাষার পংক্তি, গহীনের জলে রেখেছি তোমাকে, জাপিত রস। এবং আবার একটা মজার একটা কাব্যগ্রন্থ, সেটা হচ্ছে চাষার খসড়া। এই খসড়া কাব্যগ্রন্থটা একটু ব্যতিক্রম ধর্মী এবং অন্য রকমের একটু লেখা নিয়ে এটা লেখা। সব মিলিয়ে 12টার মতো কাব্যগ্রন্থ আবার প্রস্তুত হয়ে আছে। তো, বলা যায় যে 2,500-এর উপর কবিতা, বিক্ষিপ্ত হয়ে বিভিন্ন কবিতা আছে, এগুলোকে যদি বাহ বাহ, প্রকাশ বিরাট করতে। বিরাট ব্যাপার, অনেক কাজ করে ফেলেছেন যেগুলো জমে আছে। হ্যাঁ, আশা করছি জমে ধীরে ধীরে আছে। আমরা আর সবগুলোই পাবো। আর গবেষণা গ্রন্থ আমার তাও প্রায় 10টির মতো গবেষণা গ্রন্থ রেডি হয়েছে। আটপুকুরহাট গণহত্যা, এটা সরকার প্রকাশ করবে। ফুলবাড়ি 71, এটাও তারা প্রকাশ করবে। 71 দিনাজপুর যুদ্ধক্ষেত্র গণহত্যা অন্যান্য, এটা অবশ্য আমি নিজে প্রকাশ করব। এটাও বইটা প্রায় 95% কাজ শেষ হয়েছে। আরেকটা মজার কাজ করছি, সেটা হলো দিনাজপুরের কিংবদন্তি, এটাও প্রকাশের অপেক্ষায়। তাছাড়া সাঁওতাল বিদ্রোহ ও দিনাজপুরের আদিবাসী সাঁওতাল, এটা প্রস্তুত হয়েছে। দিনাজপুরের পীরাউলিয়া শিরোনামে একটা গবেষণা গ্রন্থের কাজ চলছে, এটাও প্রায় 90 ভাগ 90 ভাগ হয়েছে। আমার আমার দেখা 71, বিভিন্ন 71 সালে যারা সেই সময়কার চোখের সামনে থেকে যারা 71 দেখেছে, তার সাক্ষাৎকারমূলক একটা গ্রন্থ, এটাও প্রকাশের অপেক্ষা। এটাও ওই সরকার থেকে এটাও প্রকাশ হবে। এছাড়া আর একটা গ্রন্থ করছি আমি, সেটা নামাজের ঐতিহাসিক প্রেক্ষাপট। নামাজ কিভাবে আসলো, মানে ইসলামিক ইতিহাসের সাথে যুক্ত করে এটা আমার একটা গবেষণা গ্রন্থ, এটাও কাজ চলছে।
কলাদের নিয়ে কাজ চলছে, কলাদের কাজটা শেষ হয়েছে। এটা খুব শীঘ্রই এই নভেম্বরের মধ্যেই এটা প্রকাশ হবে। প্রায় প্রকাশের যাবতীয় কার্যক্রম সম্পূর্ণ করা হয়েছে, সুসম্পন্ন হয়েছে। এছাড়া আমি যেহেতু শিক্ষকতা করেছি, আমার শিক্ষা নিয়ে আমার কিছু ভাবনা আছে। এই নিয়ে আমার একটা গ্রন্থ আছে, যেটার নাম দিয়েছি আমি চাষার শিক্ষা ভাবনা। এটাও প্রকাশের অপেক্ষায়। এছাড়া আমার একটা গল্প গ্রন্থ আছে, বোকা পালোয়ান। এই গল্প গ্রন্থটা রেডি হয়ে আছে। এছাড়া চাষার গল্প নামে একটা গল্প গ্রন্থ আছে। আর বিভিন্ন পত্রিকায় এ যাবৎ প্রায় 17-18টা প্রবন্ধ প্রকাশ হয়েছে। এছাড়া বিভিন্ন ম্যাগাজিনে, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন সুভেনিয়রে, বিভিন্ন জায়গায় যে প্রবন্ধগুলো আমার প্রকাশ হয়েছে, এই প্রবন্ধগুলোর সংকলন একটা রেডি হয়েছে, যেটার নাম দেওয়া হয়েছে চাষার প্রবন্ধ। সেখানে প্রায় 20-22টা প্রবন্ধ স্থান পেয়েছে। এছাড়া বিভিন্ন মাধ্যমে তো লেখা হচ্ছেই, সব মিলিয়ে লিখছি, মানে বলা যায় যে চলছে লিখছি, এটা চলছে 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 এবং একটা চলমান চলমান প্রক্রিয়া। আর এটা চাষা হাবিব, এটা কামনা সবসময় করি, চাষা হাবিব যতদিন বেঁচে আছে ততদিন যেন কলম চলে, যতদিন তার হ্যাঁ, শ্বাস আছে এই মঙ্গল কামনা সবসময় থাকবে, আর এটা আমরা আশা করি। তো যাই হোক, সেটাই। আমরা এরপরে চাষা হাবিবের কাছে অন্য পর্যায়ে যাব, আমার প্রিয় কবি, প্রিয় মানুষ। তার আগে আরেকটু মন্তব্য দেখে আসে, অনেকেই মন্তব্য করছে। ফরহাদ হোসেন লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ। ফরহাদ হোসেন আরো লিখেছে ভালো লাগছে, ভালো লাগছে স্যার, ধন্যবাদ আপনাকে। এমডি আক্তার লিখেছে আমি সিরাজগঞ্জ থেকে শুনছি, ভালো লাগছে ভাই, ধন্যবাদ। ফরহাদ লিখেছে সবাইকে আমি অনুরোধ করব আমার প্রিয় কবির পক্ষ থেকে প্লিজ আপনারা লাইভটি শেয়ার করে দিন। তো যাই হোক, আমিও তার সাথে সুর মিলিয়ে বলতে চাই, বেশি বেশি করে শেয়ার করে দিন। সুরাইয়া জান্নাত দেখছি লিখছে, তিনি লিখেছেন স্যার আসসালামু আলাইকুম, আপনার জন্য অনেক অনেক ভালোবাসা রইল, ধন্যবাদ। মেঘাদ্রিতা মেঘা লিখেছে প্রথম দেখছি, ভালো লাগলো, ভালোবাসার ইমোজি দিয়েছে, ধন্যবাদ। এভাবেই দেখতে থাকুন, প্রচুর প্রচুর মন্তব্য করতে থাকুন। আশা করি আপনাদের এই অনুপ্রেরণায় আমরা আরো বেশি বা ভালো কাজ করবার চেষ্টা করব, কারণ শ্রোতা দর্শকদের অনুপ্রেরণা বা কোনো আয়োজনে অনেকটা কাজে লাগে। ফরহাদ আরো লিখেছেন প্রিয় কবি 1971 সালের আটপুকুর হাটের এবং দাদুল গ্রামের গণহত্যার বিষয়টি বিস্তারিত বলবেন প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা, আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আমরা কবিকে আরো একদিন আনবো, কারণ শ্রোতাদের যে চাহিদা, তাতে কবিকে একদিনে, আর আসলে হয় কি চাষা হাবিবের চিন্তার নাভি একদিনে উদ্ধার করা সম্ভব না, এটা আমিও জানি, তবুও সাহস করে হাত দিয়েছি, দেখি কতদূর পারি। তো যাই হোক, আমরা এ পর্যায়ে একটু কবি কণ্ঠে কবিতা পাঠে চলে যাব। কবির নিজের লেখা একটা কবিতা শুনতে চাই আমরা। আসলে আমি অতটা ভালো পড়তে পারি না, মানে আবৃত্তি করতে পারি না, তো পড়ছি একটা কবিতা। আমি প্রথমেই বলে নিচ্ছি, আমি বলে নিয়েছি যে কবি কণ্ঠে কবিতা পাঠ, আবৃত্তি বলিনি। জি জি জি। এবং আমি আরেকটা কথা বলি যে আমাদের সৌরভ কিন্তু চমৎকার আবৃত্তিকার, এবং আমি যতটুকু জানি সে আবৃত্তির একজন প্রশিক্ষকও। যাই হোক, যদি কোনো ভুল হয় আবৃত্তিতে, সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য বলছি। তো আমি একটা কবিতা পড়ছি, কবিতাটা আমি লিখেছিলাম গত 19 ফেব্রুয়ারি 2020-এ, 21-এর নাও কবিতাটার নাম। একটু পড়ি কবিতাটা। আর কতটা পথ পাড়ি দিলে জিরবে পাখির ডানা, আর কতটা পথ মুছে দিলে জেগে উঠবে রুগ্ন জরা, আর কতটা রক্ত শুকালে মুছে যাবে বেদনার খরা। হাজার বছর ধরে যে পথে নগ্ন পায়ে আমি পথিক চলেছি শিশির মারিয়ে, পত্রের মুকুলে জেগে ওঠা কিশলয়ে, সুরের ইন্দ্রধনু প্রাণের ব্যাকুল লয়ে, লাল নীল বেগুনির ওপারে রোজ রোজ খেলে আলোর সে দীপ্তি, দুপুরে রৌদ্রময় খরতাপে জ্বালাধারা কণ্ঠস্বরে ঘন সাদা মেঘে, বুকের ভিতরে বারুদ যন্ত্রণায় কতবার এ পথ এ প্রেম প্রেম খেলে, দেবকোটের কালো পাহাড় এ দেহে মিশে রক্তে আগুন জেলে, ভিতর গলে হৃদয়ে পড়া সে ধূপ সন্ধ্যায় এখনো পাখিরা জেগে থাকে, বারবার মুছে কপালের দাগ, বারবার ক্ষত শুকায় হৃদয়ে ঝড় তুলে, তোল পাড়ে বিষের বাসি ভাঙে সব অরুণের দামে শিশির গায়ে মেখে, শিমুলের বিয়েতে যে রাঙা সকাল হয়েছিল মায়ের সাদা ছেঁড়া আঁচল, মুখের জবানে যে ভোর পড়িয়েছিল শিমুলের বসনে লালে লাল ছোপ, সেসবে আজ গাঢ় সবুজ প্রাণময় উষ্ণ ভোরে ভেজা নতুন লাল দোল, পাখির ডানায় আজ বিজলি খেলে প্রাণের উঠোন রঙময় রংময় ছড়িয়ে ভোর। আমি তো দেখি সে ভোরে কাক ভেজা জাড়ে আমার মা শুভ্র বসনে, প্রাণের গানে আমার শার্টে পকেটে আমার জামার আস্তিনে গুজে দেয় সুর, যেন আমি দেখেছি হাজার বছর পরে তারে চাষা মাটির দেবালয়ে। যে পিতা একদিন দৃপ্ত কণ্ঠে গিয়েছিল ভুলবো না, আমি ভুলবো না, মাঠের পর মাঠ টেপান্তর গনগনে হুইসেল
সব ফেলে তৃষ্ণার জল, স্রোতের তোড়ে ভেঙেছিল চৌকাঠ, না ফেলে এক ফোঁটা অশ্রু জল। আর কতটা পথ পাড়ি দিলে জিরোবে পাখির ডানা, আর কতটা পথ মুছে দিলে জেগে উঠবে রুগ্ন খরা। আমি সে সুখে হাজার বছর পাড়ি দেই, প্রভাত ফেরিতে বুকের স্নানে। আমার দেহে সে সুখে ধানের গন্ধে নবান্ন আসে ফিরে বারে বারে। সব শেষে পাখির নিড়ে প্রেম সনদ শিশিরের গন্ধ জেগে জেগে তোলে সুখ। পাখির কণ্ঠে ধ্বনিত হয় তার মা স্বরে আপন তেজে বায়ান্নর মুখ। আমি এবার জিরোতে চাই, মুছে ডানার গন্ধে মাটিতে গেঁথে পাল। আমি এবার বিলোতে চাই মুঠোয় মুঠোয় আমার প্রেমময় ফসল। অঞ্জলি ভরে নিয়ে নাও লিখে আতুরের জলে দীপ্ত একুশের নাম। বাহ বাহ, চমৎকার একটা কবিতা শুনলাম। কবি কণ্ঠে কবিতা শোনার অন্যরকম একটা মাদকতা আছে। এটা কে কিভাবে দেখে আমি জানি না, কারণ ওর ভিতরে যে আবেগ, যে অনুরণন থাকে, সেটা যাই হোক না কেন, ওটা একটা অন্যরকম। স্রষ্টা যখন তার সৃষ্টিকে বাজায় বা উচ্চারণ করে, তার ভিতরে একটা অন্যরকম অনুরণন থাকে। যাই হোক, আমাদের আরো অনেক 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 বিষয় ছিল, যেগুলো সময় সংক্ষেপের কারণে করতেও পারছি না, কারণ তুলতেই ভয় পাচ্ছি, কারণ তুললে আরো 1 ঘন্টা চলে যাবে। তো যাই হোক, কবির কাছে এখন ছোট্ট আর একটা যে বিষয় চাওয়া, আমরা যে কবি থাকে, কবি কণ্ঠে একটা যে কোনো কবির পছন্দের গান শুনতে চাই। পছন্দের গান 2 লাইন, বেশি না, আসলে মাত্র আমি 2 তো লাইন গান গাইতে পারি না, তবে একটা গান গান। আমি মাঝে মাঝে হুম হুম হুম, গুনগুনিয়ে গুনগুন। গাই। হ্যাঁ সেটা হ্যাঁ। হলো একটা পুরাতন বাংলা ছবির গান, যে আমি কার জন্যে কত চেয়ে রব, আর কি দায় পড়ে। বাহ এটুকুই। বাহ বাহ, তালি তালি তালি, চমৎকার চমৎকার। আচ্ছা, সেই দিকে যেহেতু চলে এসেছি, যেটা না জিজ্ঞাসা করলেই নয় আমার মনে হয়, কারণ আমি জানি চাষা হাবিবের একটা অন্যরকম দুর্বলতা আছে বাউল তত্ত্ব বা লোকজ সংস্কৃতির প্রতি। কিন্তু এটা নিয়ে অনেক বিশদ আলোচনা, ছোট করে একদম। আমরা এখন আছি 56 মিনিট 50 সেকেন্ড পার করছি। তো ছোট করে একদম আহ, একটু জানতে চাই। হ্যাঁ, আসলে বাউল নিয়ে আমার একটা ছোটবেলা থেকেই ফ্যাসিনেশন কাজ করে। এবং আমি যখন বিএ এমএড করি, এমএড এর একটা পার্টে আমাদেরকে গবেষণার টপিকস বেছে নিতে বলেছিল, আমি লালনের উপর কাজ করেছিলাম। তো বাউল নিয়ে বাউল তথ্য, বাউলের যে বিষয়গুলো, এটা মানে আমাদের আমাদের দেহের মধ্যে বাউলিয়ানা যুক্ত আছে। এটা আমাদের আবহাওয়া, আমাদের কৃষ্টি, কালচার সবকিছু যেন বাউলিয়ানারে একটা উর্বর ক্ষেত্র হচ্ছে আমাদের এই বাংলা। তো আমি সৌরভকে একটা মজার তথ্য দিই, যে এই বাউলিয়ানার প্রেমে পড়ে আমারও প্রায় 22-24টার মতো বাউল গান লেখা হয়েছে। গানগুলো সুরের অপেক্ষায় আছে, লিখেছি। সাধু সাধু সাধু। হ্যাঁ, তো আচ্ছা। জানি না যে চাষা সঙ্গীত হিসেবে সমাদৃত হবে কিনা। যদি সুর সেভাবে হয়, সে হয়তোবা আহ শ্রোতাদের কাছে পৌঁছতে পারে। তো বাউল আসলে এটা অল্প কথায় বলার কোনো বিষয় নয়, এটা এত একটা জটিল এবং এত গভীর একটা বিষয়, এটা নিয়ে বলতে গেলে হয়তো সারা রাত পার হয়ে যাবে। ব্যাপারটা এরকম আর কি। তো আসলে আমি শুধু সাধুর এটুকু, সঙ্গে যখন আমরা যারা বাউল প্রেমী মানুষ, সাধুর সঙ্গে যখন বসি, তখন কিন্তু সারা রাত কেটে ভোর হয়ে যায়, হ্যাঁ, এরকম সেটাই। একটা ব্যাপার এবার হয়ে যাবে। একটা তথ্যের মধ্যে ঢুকলেই দেখা যাবে যে সারা, তবে একটা বিষয় আমার কাছে খুব টানে, সেটা হচ্ছে আমাদের গ্রামের যে একদম প্রান্তিক যারা মানুষ, তারা কিন্তু বাউল তত্ত্ব, বাউলিয়ানাকে একেবারে মনে প্রাণে ধারণ করে। হ্যাঁ, এটা একটা চমৎকার বিষয়। এবং আমি যখন গ্রামে যাই, গ্রামে যখন কাজ করি, বিভিন্ন লেভেলে যাই, দেখি যে তাদের কাছ থেকেই বাউলিয়ানার আহ, যে আমাদের যে কি বলে চিরায়ত ঐতিহ্যের যে ধারাবাহিকতা, তারাই ধরে রেখেছে। আমরা শহরেরা বাউলকে বাণিজ্য বানিয়েছি। আমরা বাউলিয়ানাকে নিয়ে বাণিজ্য করছি, টাকা কামাই করছি বাউলের গান গেয়ে। কিন্তু সত্যিকার অর্থে বাউল চর্চার যে জায়গাটা, সেটা তারাই ধরে রেখেছে, এবং হয়তোবা এভাবেই ধরে থাকবে, এভাবে হাজার বছর ধরে চলবে। তো যাই হোক, আমরা আসলে এই বিষয়টা নিয়ে আরো জানবার ছিল, কিন্তু আক্ষেপ প্রকাশ করছে, আক্ষেপ ছাড়া করার কিছু নেই। কারণ সময়ের ব্যাপারে একটা কথা আমি প্রায়ই বলি, সেটা হচ্ছে সময় কাছিমের মতো। সময়ের ব্যাপারে একটা কথা প্রায়ই বলি, সেটা হচ্ছে কাছিমের মতো গুটি গুটি পায়ে সে হাঁটে, কিন্তু কখন যে ফুরিয়ে যায় আমরা টের পাই না। তো যাই হোক, শেষের দিকে যেহেতু একদম চলে এসেছি, আমরা শেষে আপনার এমন কোনো একটা উক্তি বা কথা কি বলতে চান সকলের উদ্দেশ্যে, যেটাকে আপনার প্রথমেই একান্তই আপন মনে হয় যে ছড়িয়ে পড়ুক সবার মাঝে? প্রথমত সবাইকে ধন্যবাদ, সৌরভকে অসংখ্য ধন্যবাদ, এবং সেই সঙ্গে যারা এই রাত জেগে অনুষ্ঠান দেখছেন তাদেরকে ধন্যবাদ। আমার প্রথম কাব্যগ্রন্থের একটা দুটো লাইন ছিল এরকম, যে সময় কি জানে
কখন কোথায় দাঁড়াতে হবে, আমি কি জানি কি আমার অপেক্ষায় আছে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা এখন 59 মিনিটে আছি। কবি যেহেতু একবারে একটা তার উক্তি দিয়েই বিদায় নিয়ে নিলেন, তাকে আর নতুন করে বিদায় নেবার জন্য যাচ্ছি না। তবে কবির প্রতি একটা ক্ষুধা শুধু আমার না, শ্রোতা দর্শকদেরও থেকে গেল। তাদের মন্তব্য থেকেই বুঝেছি তারা অনেক কিছু জানতে চায় আপনার কাছে, কিন্তু আমরা জানাতে পারলাম না, এর জন্য দুঃখিত। তবে এটা থাকবে যে আরো একদিন হুট করে কবির সাথে, যখন কবি তো খুব ব্যস্ত মানুষ, এর ভিতরে সময় পেলে কবিকে আর একদিন ডেকে আর একদিন জম্পেশ আড্ডা হবে। অবশ্যই, কারণ একদিনে, আমি আগেই অবশ্যই। বলেছি, একদিনে চাষা হাবিবের চিন্তার নাভে একদিনে উদ্ধার করা সম্ভব না। এটা দীর্ঘ সময়ের ব্যাপার। তবে আমরা পর্যায়ক্রমে করার চেষ্টা করব। তো যাই হোক, শ্রোতা দর্শক আপনারা যারা ছিলেন, সেই দিকে একটু মন্তব্য বোধহয় পড়া উচিত, কারণ তারা লিখেছেন, কারণ শ্রোতা দর্শকরা একটা অন্যরকম উৎসাহ বা প্রেরণার জায়গা। ফরহাদ আরো লিখেছেন অসাধারণ প্রতিভা, ধন্যবাদ, ভেরি নাইস। তিনি লিখেছেন মেঘাবৃতা, মেঘা লিখেছে অসাধারণ, ধন্যবাদ। ফরহাদ আরো লিখেছে প্রিয় কবি, আপনার কবিতা আবৃত্তি অনেক ভালো লাগলো, আপনার প্রশংসা করে শেষ করা যাবে না, আসলেই সেটা। এরপরে সুবর্ণা ইসলাম লিখেছে হ্যালো হাবিব স্যার, কেমন আছেন? হ্যাঁ, তিনি এখন পর্যন্ত ভালো আছেন, আমরা দেখতে পাচ্ছি। আপনারা যারা সঙ্গে ছিলেন, সাথেই ছিলেন, প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলেন, কিংবা মাঝে মাঝে এসে ঢু মেরে গেছেন, সবাইকে ভালোবাসা। যারা দেখেছেন এবং দেখেননি তাদেরকেও ভালোবাসা। তো আজকের এই আয়োজন চিন্তার নাভি পর্ব 7। দুপুর রাতে তাসুর সাথে চিন্তার নাভির সাথে ছিল চাষা হাবিব। আপনারা যারা দেখেছেন, সকলকে ভালোবাসা রইল। আর যে কথাটা মহামারী কেটে গিয়েছেও আবার যায়নি, এরকম একটা ব্যাপার, এটা একটা সময়ের ব্যাপার। আশা করছি খুব শীঘ্রই একদম একদম নির্মূল হয়ে যাবে। তো এই সময়ে একটা ছোট্ট বার্তা থাকবে, সেটা হচ্ছে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন এবং যে যেখানে আছেন সচেতনতা এবং সাবধানতার সাথে থাকবেন। এই বলে আমাদের আজকের আয়োজন চিন্তার নাভি পর্ব 7 এখানে শেষ করছি। তার আগে ছোট্ট একটা বিজ্ঞাপন, আগামী শুক্রবার আরো একজন খুব ভালো কবি আসবেন এবং তার সাথে চিন্তার নাভি পর্ব 8 অনুষ্ঠিত হবে এই একই সময়, শুক্রবার দিবাগত রাত 12টা 1 মিনিটে। সেটার আমন্ত্রণ রইল। এই বলে আমাদের আজকের আয়োজন শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি। শুভরাত্রি।